তো স্পিড ভেলোসিটি নিয়ে ডিসকাশন হচ্ছিল। আগের ভিডিওতে স্পিড ভেলোসিটি থেকে তোমাদের অনেক ধরনের নিউমেরিক্যাল প্র্যাকটিস করানো হয়েছে। এখনো অনেক ধরনের নিউমেরিক্যাল কিন্তু করা বাকি রয়েছে। আগের ভিডিওতে বেসিক্যালি আমরা এভারেজ স্পিড বের করতে শিখেছিলাম, এভারেজ ভেলোসিটি বের করতে শিখেছিলাম। যদি টাইম ভেলোসিটি দেওয়া থাকে তাহলে এভারেজ ভেলোসিটি কি করে বের করব? যদি ডিসট্যান্স ভেলোসিটি দেওয়া থাকে তাহলে এভারেজ ভেলোসিটি কি করে বের করব? তারপরে কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো একটা পার্টিকেল যদি নন ইউনিফর্ম স্পিডে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে ডিসটেন্সের ভ্যালু কি করে বের করতে হয়। যদি কোনো একটা পার্টিকেল নন ইউনিফর্ম ভেলোসিটিতে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে ডিসটেন্স কি করে বের করব, ডিসপ্লেসমেন্ট কি করে বের করব। এই ধরনের অঙ্কগুলো যখন তুমি করছো তখন তোমাকে ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। এখন কেন ইন্টিগ্রেশন ইউজ করতে হবে সেই নিয়েও আলোচনা কিন্তু আজকের ভিডিওতে হবে। এছাড়াও এখনো কোনো একটা পার্টিকেল যদি কনস্ট্যান্ট স্পিডে যায় তাহলে তার স্পিড ভার্সেস টাইম কার্ভ দেখতে কেমন হবে, এগুলো এখনো আলোচনা হয়নি। তো আজকের ভিডিওতে আমরা গ্রাফিক্যাল সেকশনটাও ডিসকাশন করব। ঠিক আছে, তো চলো ইন্টিগ্রেশন বোঝার আগে এখনো কিছু নিউমেরিক্যাল আমার মনে হয় যদি করানো হয় তাহলে তোমাদের ডিভিশন করতে সুবিধা হবে, প্লাস আরো ভালোভাবে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে। তো চলো আগে কিছু নিউমেরিক্যাল করি, তারপরে না হয় পড়াশোনা শুরু করব। দেখো ফার্স্টের অঙ্কটা কি বলেছে দেখো, দ্য ডিসপ্লেসমেন্ট এক্স অফ এ পার্টিকেল ডিপেন্ডস অন টাইম টি অ্যাজ এক্স ইকুয়ালস টু এত। তো আমাকে এক্স এর সঙ্গে টি এর রিলেশন বলে দিয়েছে। এখন আমাকে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট সেটা আমাকে বের করতে হবে। তো ফার্স্ট অপশনটা পড়ে দেখি। বলছে পার্টিকেল উইল রিটার্ন টু ইটস স্টার্টিং পয়েন্ট আফটার টাইম আলফা বাই বিটা। তার মানে পার্টিকেল বলছে স্টার্টিং পয়েন্টে ফিরে আসবে কখন, না টি ইকুয়ালস টু আলফা বাই বিটা টাইম পরে। তো দেখা যাক স্টার্টিং পয়েন্ট মানে কি ছিল, দেখো টি ইকুয়ালস টু জিরো, টি ইকুয়ালস টু যখন জিরো ছিল, যখন আমার টি ইকুয়ালস টু জিরো ছিল তখন আমার এক্স ইজ ইকুয়াল টু জিরো ছিল। বলছে এক্স ইজ ইকুয়াল টু জিরো আবার কত সময় পরে হবে সেটা দেখতে গেলে তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু যদি আমি জিরো বসাই, এক্স ইকুয়ালস টু দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা এটা এ নয়, এটা কিন্তু আলফা। হ্যাঁ, এটা কিন্তু আলফা, এটা কিন্তু আলফা। এক্স ইকুয়ালস টু আলফা টি স্কোয়ার মাইনাস বিটা টি কিউব, এটা তোমাকে বলে দিয়েছে। বলছে পার্টিকেল স্টার্টিং পয়েন্টে আবার কখন আসবে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু জিরো করতে হবে। তো আমি এখান থেকে টি স্কোয়ার যদি কমন নিই, এখান থেকে টি স্কোয়ার যদি কমন নিই তাহলে এটা আসছে আলফা মাইনাস বিটা টি। এখন এক্স ইজ ইকুয়াল টু যদি জিরো করা হয় তাহলে টি স্কোয়ার ইন্টু আলফা মাইনাস বিটা টি, এটা ইকুয়ালস টু জিরো আসবে। এখন আমি এখান থেকে বুঝতে পারছি, টি স্কোয়ার ইকুয়ালস টু জিরো হবে, অর্থাৎ টি ইকুয়ালস টু জিরো হবে। আর টি ইকুয়ালস টু জিরোতে এক্স ইজ ইকুয়াল টু জিরো সেটা অলরেডি বলে দেওয়া আছে। অর্থাৎ ইনিশিয়ালি পার্টিকেল এক্স ইকুয়ালস টু জিরোতে ছিল, এটা অলরেডি বলে দেওয়া আছে। তাহলে আর কখন এক্স ইকুয়ালস টু জিরো হবে এটা যদি জানতে হয় তাহলে আলফা মাইনাস বিটা টি ইকুয়ালস টু জিরো করতে হবে। এটা জানতে গেলে আমাকে আলফা মাইনাস বিটা টি ইকুয়ালস টু জিরো করতে হবে, আলফা মাইনাস বিটা টি ইকুয়ালস টু জিরো করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু আলফা বাই বিটা আসছে। তাহলে আমি বুঝতে পারলাম টি ইকুয়ালস টু আলফা বাই বিটা এত টাইম পরে পার্টিকেলটা আবার স্টার্টিং পয়েন্টে আসবে। তার মানে কোথাও না কোথাও আমার এই অপশনটা কারেক্ট হচ্ছে। বলছে পার্টিকেল উইল রিটার্ন টু ইটস স্টার্টিং পয়েন্ট আফটার টাইম আলফা বাই বিটা। অবভিয়াসলি টি ইকুয়ালস টু আলফা বাই বিটা এত সময় পরে পার্টিকেল কিন্তু স্টার্টিং পয়েন্টে আবার আসছে। এবারে কি বলছে, দ্য পার্টিকেল উইল কাম টু রেস্ট আফটার টাইম 2 আলফা বাই 3 বিটা। এখন পার্টিকেল রেস্টে আসবে বলেছে, এখানে পার্টিকেল কাম টু রেস্টে আসবে বলেছে। এখন রেস্ট মানে কি, রেস্ট মানে হচ্ছে ভি ইকুয়ালস টু জিরো। এখন ভেলোসিটিকে যদি জিরো করতে হয় আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ আমার ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমাকে ডিএক্স বাই ডিটি এটা ইকুয়ালস টু জিরো করতে হবে। এখন যদি এখানে তুমি dx বাই dt যদি বের করো তাহলে dx বাই dt ইকুয়ালস টু আসছে 2 আলফা টি মাইনাস 3 বিটা টি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আমাকে জিরো করতে হবে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এখান থেকে টি কমন যাচ্ছে, এখান থেকে আমি যদি টি কমন নিই তাহলে কি আসছে 2 আলফা মাইনাস
3 বিটা টি এটা ইকুয়ালস টু 0 আসছে। তো আমি দেখতে পাচ্ছি টি ইকুয়ালস টু 0 তে পার্টিকেলের ভেলোসিটি 0 ছিল। আমি এখানে দেখতে পাচ্ছি যে টি ইকুয়ালস টু 0 তে পার্টিকেলের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0 ছিল। আবার দেখতে পাচ্ছি যে 2 আলফা মাইনাস 3 বিটা টি ইকুয়ালস টু যদি আমি 0 করি, আমি এখানে 2 আলফা মাইনাস 3 বিটা টি ইজ ইকুয়াল টু যদি আমি 0 করি, তাহলে দেখতে পাচ্ছি টি ইকুয়ালস টু 2 আলফা ডিভাইডেড বাই 3 বিটা বেরোচ্ছে। অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 2 আলফা বাই 3 বিটা। এত টাইম পরে পার্টিকেল রেস্টে আসবে, আবার রেস্টে আসবে। তাহলে বলছে দ্য পার্টিকেল উইল কাম টু রেস্ট আফটার টাইম 2 আলফা বাই 3 বিটা। তাহলে কোথাও না কোথাও আমার এই কোয়েশ্চেন মানে আমার এই অ্যানসারটাও ঠিক আছে, এই অপশনটাও ঠিক আছে। এবারে কি বলছে, দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ওয়াজ 0। অবভিয়াস ব্যাপার, ইনিশিয়াল ভেলোসিটি আমার 0 ছিল, এতক্ষণ মানে এটা দেখলাম আমরা। বলছে বাট ইটস ইনিশিয়াল অ্যাক্সিলারেশন ওয়াজ নট 0। এখন অ্যাক্সিলারেশন বলেছে, অ্যাক্সিলারেশন তোমরা বের করতে পারবে না। এখন আপাতত মুখস্থ রাখো, যেহেতু ভেলোসিটি আমরা কি করে বের করি, আমরা ভেলোসিটি বের করি v ইজ ইকুয়াল টু dx বাই dt করে। আজকেই শেখাবো যে অ্যাক্সিলারেশন যদি বের করতে হয়, তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু dv বাই dt করে অ্যাক্সিলারেশন বের করা পসিবল হয়। অ্যাক্সিলারেশন তোমরা ক্লাস 9 এ পড়ে এসেছো, বা এটা নর্মাল জিনিস যে অ্যাক্সিলারেশন মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তো এখন আপাতত মনে রাখো a ইজ ইকুয়াল টু dv বাই dt হয়। তো ফার্দার আমি যেহেতু v ইকুয়ালস টু 2 আলফা টি মাইনাস 3 বিটা টি স্কোয়ার বের করে ফেলেছি, এটা তো আমার v এর ভ্যালু, তাহলে v ইকুয়ালস টু অলরেডি বের করা আছে 2 আলফা টি মাইনাস 3 বিটা টি 2 আলফা টি মাইনাস 3 বিটা টি স্কোয়ার, 2 আলফা টি মাইনাস 3 বিটা টি স্কোয়ার। এখন যদি ফার্দার এটাকে যদি ডেরিভেটিভ করা হয়, a ইজ ইকুয়াল টু dv বাই dt যদি করা হয়, তাহলে এটা আসবে 2 আলফা মাইনাস 6 বিটা টি। কোথাও না কোথাও যদি আমি t ইকুয়ালস টু যদি 0 বসাই, তাহলে a ইকুয়ালস টু 2 আলফা আসছে, তখন a ইকুয়ালস টু 2 আলফা আসছে। তার মানে ইনিশিয়ালি অ্যাক্সিলারেশন 0 ছিল না, তার মানে অ্যাক্সিলারেশনটা আমার ইনিশিয়ালি 0 ছিল না। কি বলছে পড়ে দেখি, দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ওয়াজ 0 বাট ইটস ইনিশিয়াল অ্যাক্সিলারেশন ওয়াজ নট 0। তাহলে এটাও আমার ঠিক হচ্ছে। এবারে বলছে নো নেট ফোর্স অ্যাক্ট অন দ্য পার্টিকেল অ্যাট টাইম আলফা ইকুয়ালস টু 3 বিটা। এবারে অ্যাক্সিলারেশন দেখো, নেট ফোর্স এখানে বলেছে নো নেট ফোর্স অ্যাক্ট অন দ্য পার্টিকেল অ্যাট টাইম আলফা বাই 3 বিটা। এইখানে আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে দেখো, ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন হয়, এটা তোমরা আপাতত জেনে রাখো। অনেকে জানো যে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন হয়, বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ হয়। তো যদি আমি F ইকুয়ালস টু ma এই ইকুয়েশনটা যদি তোমরা জানো আমি ধরে নিই, তাহলে ফোর্সকে যদি 0 করতে হয়, মাস তো 0 হতে পারে না, তাহলে অবভিয়াস ব্যাপার অ্যাক্সিলারেশনটা 0 হবে। এখন অ্যাক্সিলারেশনের ভ্যালু আমার বেরিয়েছে 2 আলফা মাইনাস 6 বিটা টি। এখন অ্যাক্সিলারেশনের ভ্যালু আমার বেরিয়েছে 2 আলফা মাইনাস 6 বিটা টি। এখন এইখান থেকে টাইমের ভ্যালু বেরোবে 2 আলফা বাই 6 বিটা। তাহলে এইখান থেকে বেরোবে আলফা বাই 3 বিটা। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম নো নেট ফোর্স অ্যাক্ট অন দ্য পার্টিকেল অ্যাট টাইম আলফা বাই 3 বিটা। এটা ঠিক হচ্ছে কেন? কারণ আলফা বাই 3 বিটা এত সময় পরে পার্টিকেলের অ্যাক্সিলারেশন 0 হচ্ছে, আর অ্যাক্সিলারেশন যদি 0 হয় তাহলে ফোর্সটাও 0 হবে। তাহলে কোথাও না কোথাও এই অপশনটাও আমার ঠিক আছে। তাহলে এই যে কোয়েশ্চেনটা ছিল তার 4টে অপশনই কিন্তু ঠিক আছে। তো এইভাবে
মানে অঙ্কটা কিন্তু বেসিক, যে ডেরিভেটিভ করতে পারবে তার কাছে এই অঙ্কটা করা কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তো ডেরিভেটিভ এই কারণে ইম্পর্টেন্ট, বেসিক ম্যাথস কিন্তু এই কারণে ইম্পর্টেন্ট। এবারে যে ডেরিভেটিভ শেখেনি সে বুঝতে পারবে না যে কেন ডিএক্স বাই ডিটি করলে ভেলোসিটি বেরোয়। যে ডেরিভেটিভ শেখেনি সে এটা বুঝতে পারবে না যে কেন ডিভি বাই ডিটি করলে অ্যাক্সিলারেশন বেরোয়। তো ফিজিক্স কিন্তু আমার এইটুকু জায়গাতেই, ফিজিক্স আমার ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটিতে রয়েছে, ফিজিক্স কিন্তু অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু আমার ডিভি বাই ডিটিতে রয়েছে, এর বাইরে কিন্তু ফিজিক্স নেই, বাদবাকি পুরোটা ম্যাথস। এর পরেও অনেক ছেলে মেয়েদের ফিজিক্স করতে কঠিন লাগে, তার কারণটা এটা নয় যে সে ফিজিক্স বুঝতে পারে না, তার কারণটা এটা সে ম্যাথস করতে পারে না। এখন তুমি ম্যাথস করতে পারছো না বলে ফিজিক্সকে বদনাম করছো? তো ফিজিক্সটা কিন্তু ইজি, ফিজিক্সটা পুরোপুরি কনসেপচুয়াল। এবারে যার বেসিক ম্যাথসে যত ভালো গ্রিপ থাকবে তত ভালোভাবে সেই অঙ্কগুলো করতে পারবে। চলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। অঙ্কগুলো বারবার ধরে বলছি ভালো করে করবে, না হলে কিন্তু খুব চাপ হবে, বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে অবজেক্ট ইজ মুভিং অন সার্কুলার পাথ উইথ স্পিড ভি, দেন ফাইন্ড এভারেজ ভেলোসিটি when it's moves an angle theta। তো পার্টিকেল সার্কুলার পাথে মুভ করছে এখন, চলো পার্টিকেলকে সার্কুলার পাথ বরাবর মুভ করাই। বলছে যখন সে থিটা অ্যাঙ্গেল মুভ করেছে, object is moving on a circular path with speed v, then find average velocity when it moves an angle theta। ঠিক আছে, সাপোজ করো এখানে সে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, যখন পার্টিকেল এভারেজ ভেলোসিটি চাইছে, তাই তো? এটা হচ্ছে পার্টিকেলের ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে পার্টিকেলের আমার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে পার্টিকেলের আমার ফাইনাল পজিশন। আমরা জানি এভারেজ ভেলোসিটি, আমরা জানি যে এভারেজ ভেলোসিটি is equal to net displacement by time। এখন ডিসপ্লেসমেন্ট বের করার ফর্মুলা কি ছিল বলো তো? যখন ডিসপ্লেসমেন্ট পড়ানো হয় তখন বলেছিলাম যে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর, এটা করে আমি ডিসপ্লেসমেন্ট পেতে পারি। তাহলে এটা হচ্ছে আমার আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, আর টাইমটাকে আমি টি দিয়ে লিখছি। এখন দেখো এটা হচ্ছে আমার আর ইনিশিয়াল, এটা হচ্ছে আমার আর ফাইনাল, আর এই যে দুটো ভেক্টর, এই পজিশন ভেক্টর আর এই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে আমার সেম। তাহলে আমি লিখতে পারি আর ফাইনাল এই ভেক্টরের ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ আর ইনিশিয়াল, এগুলো হচ্ছে আমার সেম, যেটা কিনা রেডিয়াসের সঙ্গে সমান, তো এটাকে আমি আর লিখতে পারি। এখন লক্ষ্য করে দেখো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমার থিটা, তাহলে এদের বিয়োগফলের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? এদেরকে তো বিয়োগ করছি, আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল করছি, তাহলে এদের বিয়োগফলের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? পাই মাইনাস থিটা হবে। আর এদের বিয়োগফলের মধ্যে, আচ্ছা আমি এখন শুধুমাত্র ম্যাগনিটিউড বের করতে ইচ্ছুক, তাহলে এখানে মড দিয়ে দিই, এখানে আমি মড দিয়ে দিই, মড মড নেট ডিসপ্লেসমেন্টের মড, আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়ালের মড। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এদের বিয়োগফলের মধ্যে অ্যাঙ্গেল পাই মাইনাস থিটা হবে। আর দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি আমার পাই মাইনাস থিটা হয় তাহলে এদের যে
বিয়োগফলের যে ম্যাগনিটিউড বা সাবট্রাকশন ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা কত হবে 2r sin θ/2 হবে, 2r sin θ/2 হবে। এটা করানো হয়েছে তোমাদেরকে যখন ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে শেখানো হয়েছিল, তখন তোমাদেরকে এটা করানো হয়েছে। এবারে আমার যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেটা ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে কাজ করবে, তাহলে এটা হয়ে গেছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এটা হয়ে গেছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেটাকে আমি এস দিয়ে ক্যালকুলেট করব বা এস দিয়ে রিপ্রেজেন্ট করব। এখন তুমি লক্ষ্য করে দেখো, পার্টিকেল মুভ করছে ভি স্পিডে, তাহলে একবার ফুল রোটেশন করতে যতটা পাথ ট্রাভেল দেখে করতে হচ্ছে, বা এক কাজ করি, এইখান থেকে এইখানে যেতে কতটা সময় লেগেছে, পাথ লেন্থটা কত বলতো? এখানে পাথ লেন্থ কত? এখানে পাথ লেন্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হচ্ছে আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু হচ্ছে রেডিয়াস আর ইন্টু অ্যাঙ্গেল থিটা। তাহলে এতটা ডিস্টেন্স ট্রাভেল করতে কত সময় লেগেছে? যেহেতু আমি এইখানে সার্কুলার পাতে কনস্ট্যান্ট স্পিড ভিতে মুভ করছিলাম, তাহলে যে টাইমটা লাগবে সে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে আর থিটা, স্পিড হচ্ছে ভি, তাহলে এটা হচ্ছে আর থিটা বাই ভি। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই আর কেটে যাচ্ছে, তাহলে এইখান থেকে লেখা যেতে পারে ভিটা তো উপরে উঠবে, ভি হচ্ছে, আচ্ছা এটা সাইন θ/2 হচ্ছে, ডিভাইডেড বাই এই টুটা উপরে ছিল, তো নিচে এটাকে θ/2 আকারে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমার এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটি, সরি এটা হচ্ছে আমার এভারেজ ভেলোসিটি। যে নেট ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে শিখে গেছে তার পক্ষে কিন্তু এভারেজ ভেলোসিটি বের করা কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক আছে? না আমি একটা জিনিস ভুল করেছি, বুঝলে না? ভুল করেছি না, ভুল করিনি। আমি এইখান থেকে এইখানে যেতে কতটা সময় লেগেছে এটা বের করতে পেরেছি। এইখান থেকে এইখানে যেতে কতটা সময় লেগেছে, যেহেতু সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করছিল, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে পাথ লেন্থ মানে এই আর্কটা, আর্ক মানে হচ্ছে রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল আর থিটা, ঠিক আছে? তো টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা হচ্ছে আর থিটা, স্পিডটা হচ্ছে ভি, তাহলে টি ইকুয়ালস টু আর থিটা বাই ভি। এখন এটাকেই সাজিয়ে এইভাবে লিখেছি, বুঝতে পেরেছো? চলো নোট ডাউন করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও একটা। এই ছিল অঙ্ক। এবারে অঙ্কটাতে কিছু ছিল না, ঠিক আছে? এক্স্যাক্ট সেম অঙ্ক আমি তো দেখো, আমি এখানে অ্যাঙ্গেল থিটা দিয়ে আমি করিয়ে দেখিয়েছি। মানে কোনো একটা পার্টিকেল সার্কুলার পাথে কনস্ট্যান্ট স্পিডে মুভ করছিল, যখন সে সার্কুলার পাথের যে সেন্টার সেখানে যখন থিটা অ্যাঙ্গেল করছিল, তখন আমি এভারেজ ভেলোসিটি বের করেছি। এক্স্যাক্ট সেম অঙ্ক, থিটা শুধু থিটা নয়, থিটার জায়গায় 120 ডিগ্রি বলে দিয়েছে, দিয়ে পরে বলেছে যে এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটি বের করতে হবে। থিটার জায়গায় শুধুমাত্র 120 ডিগ্রি বলে দিয়েছে, দিয়ে তোমাকে এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে দিয়েছে। আর এক্স্যাক্ট সেম অঙ্কটা কিন্তু জেইই মেন 2024 এ এসেছে। তো ভিডিও দেখার পরে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করার পর তুমি একবার পিওয়াইকিউ গুলো করে দেখবে। যখন পিওয়াইকিউ গুলো নিজে থেকে করতে পারবে, তুমি নিট অ্যাসপিরেন্ট হও বা জেইই অ্যাসপিরেন্ট হও, যায় আসে না। নিট অ্যাসপিরেন্ট হলেও তুমি জেইই মেনের পিওয়াইকিউ করবে, আর তুমি জেইই অ্যাসপিরেন্ট হলেও তুমি নিটের পিওয়াইকিউ গুলো করবে। কারণ নিটের ফিজিক্সের লেভেল আর জেইই মেনের ফিজিক্সের লেভেলের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই।
কারণ সেম এনটিএ কন্ডাক্ট করে, তো কোয়েশ্চেনের লেভেল কিন্তু 19-20 হয়, এমন কোনো পার্থক্য কিন্তু হয় না। তাই দেখবে যে নিট অ্যাসপিরেন্ট যারা যারা হয় তারা প্রত্যেকেই কিন্তু জেই মেন ক্র্যাক করে, মানে নিট অ্যাসপিরেন্ট বলছি, যারা সত্যিকারের নিট ক্র্যাক করে তারা কিন্তু জেই মেনও ক্র্যাক করতে পারে। তাহলে এইখান থেকে বোঝা যায় যে নিটে ফিজিক্স কেমিস্ট্রির যে লেভেল হয় সেটাই আমার জেই মেনে হয়। তো জেই মেনের ছেলেও কিন্তু নিটের অঙ্ক করতে পারবে। তো এই অঙ্কগুলো বারবার ধরে প্র্যাকটিস করার পরে তুমি তোমার প্র্যাকটিস সিট করবে, প্র্যাকটিস সিট করে পরে তুমি একবার জেই মেন বলো বা নিটের পিওয়াইকিউ গুলো করে দেখবে। যখন তুমি পিওয়াইকিউ গুলো নিজে থেকে করতে পারবে না, তখন তোমার মধ্যে একটা আলাদা লেভেলের কনফিডেন্স তৈরি হবে। আমি চাইলেই এখানে পিওয়াইকিউ গুলো করাতে পারতাম, কিন্তু না, আমি সব করাবো না, নিজেকে তো করতে হবে। সব যদি আমি করিয়ে দিই তাহলে কি করে শিখবে? তো পিওয়াইকিউ গুলো আবার অ্যাটেন্ড করে দেখবে কমন আসছে। আর সব থেকে বড় কথা, তুমি করতে পারছো। আর যে অঙ্কগুলো করতে পারছো না সেগুলো একটু চেষ্টা করবে। সব অঙ্ক কিন্তু ভিডিওতে করানো পসিবল নয়। পসিবল, ভিডিওর লেন্থ অনেক বড় হবে, আর বাই দ্য ওয়ে এটাতে তোমাদের কিছু লাভ হবে না। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো কি বলছে। এ পার্টিকেল ইজ মুভিং সাচ দ্যাট ইটস পজিশন কোঅর্ডিনেট xy আর এত এন্ড টাইম t ইকুয়ালস টু 0 এন্ড এত এট টাইম t ইকুয়ালস টু 2 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে t ইজ ইকুয়াল টু 0 সময়ে, এটা হচ্ছে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে, আর এটা হচ্ছে t ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডে। দ্য এভারেজ ভেলোসিটি ভেক্টর v from t equals to 0 to t equals to 5, t equals to 0 থেকে t is equal to 5 সেকেন্ডে আমাকে এভারেজ ভেলোসিটি ভেক্টরটা বের করে দেখাতে হবে। ঠিক আছে, এটা আমাকে বের করে দেখাতে হবে। তাহলে আবার বলছি, এভারেজ ভেলোসিটি আমি যদি লিখি এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখন আমাকে 5 সেকেন্ড থেকে 0 সেকেন্ড বা 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে আমাকে এভারেজ ভেলোসিটি বের করতে বলেছে। আমি এখানে এভারেজ ভেলোসিটির ম্যাগনিটিউড নেব, তাই জন্য আমি মড দিয়ে দিচ্ছি, বা ভি এভারেজ ইজ ইকুয়াল টু ভেলোসিটি ভেক্টরের মড নেব। তাহলে এখান থেকে আমি ডিসপ্লেসমেন্টের মড নেব বাই টাইম টি নেব। এটা হচ্ছে পজিশন ভেক্টর অ্যাট টাইম, পজিশন ভেক্টর অ্যাট টাইম t is equal to 5 সেকেন্ড মাইনাস পজিশন ভেক্টর at time t is equal to 0 সেকেন্ড, আর টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 0। ঠিক আছে, এবারে 5 সেকেন্ডে আমার পজিশন ভেক্টর কি ছিল? 5 সেকেন্ডে আমার পজিশন ভেক্টর r5 ইজ ইকুয়াল টু ছিল 13i ক্যাপ প্লাস 14j ক্যাপ, 13i ক্যাপ প্লাস 14j ক্যাপ। আচ্ছা, 0 সেকেন্ডে আমার পজিশন ভেক্টর r0 ইজ ইকুয়াল টু কি ছিল? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, s is equal to r5 minus r0 is equal to 11i cap plus 11j cap। এখন এর যে মড বেরোবে না, ডিসপ্লেসমেন্ট ভেক্টরের যে মড বেরোবে এটা 11√2 হবে। তাহলে এটা আসছে আমার 11√2 বাই 5 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভি এভারেজ, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। সহজ কোয়েশ্চেন, একদম সহজ কোয়েশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এ ম্যান ওয়াক্স ফ্রম সাম টাইম টি উইথ ভেলোসিটি ভি ডিউ ইস্ট বলেছে। তাহলে এখানে আমার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ভি ইস্ট বলেছে, মানে আই ক্যাপ লিখছি,
then he works for same time then he works for same time t with velocity v due north. তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আমার vi ক্যাপ ছিল, তারপরে আমার ভেলোসিটি ইজ ইকুয়াল টু সেম স্পিডে নর্থের দিকে যাচ্ছি মানে ভি জে ক্যাপ হবে। আর সব থেকে বড় কথা, আমি এই ভেলোসিটিতেও টি টাইম গেছি আর এই ভেলোসিটিতেও টি টাইম গেছি। দ্য এভারেজ ভেলোসিটি অফ দ্য ম্যান ইজ, এভারেজ ভেলোসিটি দেখো আমি ভেলোসিটি বলে দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে, আর বাই দ্য ওয়ে আমি সেম টাইমে গেছি, সেম টাইম ধরে গেছি। তাহলে আমাকে যদি এখন এভারেজ ভেলোসিটি বের করতে বলে, তাহলে ভি এভারেজ ইজ ইকুয়াল টু ভি ইনিশিয়াল প্লাস ভি ফাইনাল বাই 2। এটা হবে কি? হবে, না হওয়ার কিছু নেই। কত হবে বলো তো অ্যান্সার? অ্যান্সার আমার হবে হাফ ভি আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা আমার অ্যান্সার। এবারে যদি অন্য নিয়মে করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই। অন্য নিয়মটা কি দেখো, এই এই ভেলোসিটিতে আমি টি টাইম গেছি, তাহলে আমার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট s1 ইজ ইকুয়াল টু হবে ভি আই ইন্টু টি বা v1 ইন্টু টি, v1 ইন্টু টি। s2 ইজ ইকুয়াল টু হবে v2 ইন্টু টি। তাহলে নেট ডিসপ্লেসমেন্ট s ইজ ইকুয়াল টু s1 প্লাস s2। তাহলে s ইজ ইকুয়াল টু হবে v1t প্লাস v2t। এখন এভারেজ ভেলোসিটি ভি এভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, অবভিয়াসলি তার মড নেব। তাহলে এটা হচ্ছে v1t মানে ভি আই ক্যাপ ইন্টু টি, বা এটা ছাড়ো তুমি এইখানে এটাকে তুমি ভি টি আই ক্যাপ লিখতে পারো, এটাকে তুমি ভি টি জে ক্যাপ লিখতে পারো। তাহলে এইখানে লিখছি ভি টি আই ক্যাপ প্লাস ভি টি জে ক্যাপ, আর টোটাল টাইমটা আমার কত হয়েছে 2t হয়েছে, কারণ টি টাইম এত ভেলোসিটিতে গেছি, তারপরে টি টাইম এত ভেলোসিটিতে গেছি। তো টোটাল টাইমটা কত হচ্ছে? আমার টোটাল টাইমটা হচ্ছে 2t। তাহলে এইখান থেকে যেটা আসছে সেটা কত আসছে বলো তো? ভিটি কমন যাবে, ভিটি বাই 2t এইখানে আসছে মড অফ আই ক্যাপ প্লাস মড অফ জে ক্যাপ। এখন মড অফ আই ক্যাপ প্লাস মড অফ জে ক্যাপ এর মডটা কত হয় বলো তো? এর মডটা √2 হয়। এভাবেই করো, অসুবিধা নেই। এখানে মড বের করিনি তো তুমি এখানেও মড বের করে না। যদি আমাকে তুমি মড দিয়েও বের করতে পারো, অসুবিধা নেই। ছাড়ো, এটা মড লিখে দাও। এটা √2 আসবে, এটা আমার √2 আসবে, এটা আসছে তোমার ভি টি বাই 2t ইন্টু √2, এটা হচ্ছে ভি এভারেজ ইজ ইকুয়াল টু ভি এভারেজ ইজ ইকুয়াল টু টি কেটে যাচ্ছে ভি বাই √2। এখানে কত আসছে বলো তো? এখানে আসছে ভি √2 বাই 2 ইজ ইকুয়াল টু ভি বাই √2। তাহলে এখানেও এভারেজ ভেলোসিটি ভি বাই √2 এসছে, এখানেও এভারেজ ভেলোসিটি ভি বাই √2 এসছে। অবভিয়াসলি এখানে মডের কথা বলছি। তুমি যদি ভেক্টর ফর্ম ইউজ করো তাহলে ভি বাই 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ আসছে। তুমি যদি এখানেও যদি ভেক্টর ফর্ম ইউজ করো তাহলে টিটি তো এমনি কেটে যাচ্ছে, দেখো না এখানেও টিটি কেটে যাচ্ছে, তখনও ভি বাই 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ আসছে। তুমি এই নিয়মে করতে পারো বা এই নিয়মে করতে পারো, যে নিয়মে খুশি করো। তো এই নিয়মে যদি করছো
তখন তোমার শর্টে হচ্ছে, কারণ এই নিয়মটা যদি করতে হয় তাহলে তোমাকে সেই শর্ট ট্রিকটা মনে রাখতে হবে। আর যদি কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে করতে চাও তাহলে এইভাবেও তুমি করতে পারো। অঙ্কের অ্যান্সার তোমার সেম বেরোবে। ঠিক আছে, চলো নোট ডাউন করে নাও। চলো নেক্সট অঙ্ক কি বলছে, দ্য ম্যাগনিটিউড অফ এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু এভারেজ স্পিড। ম্যাগনিটিউড অফ average velocity is equal to average speed when a particle moves. প্রথম কথা, average speed is equal to average velocity কখন হয়? যখন আমার ডাইরেকশন অফ মোশন, যখন আমার ডাইরেকশন অফ মোশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ডাইরেকশন অফ মোশন যখন চেঞ্জ হয় না। আর এভারেজ স্পিড বেশি কখন হয়? আমার এভারেজ স্পিড বেশি কখন হয় এভারেজ ভেলোসিটির থেকে? যখন আমার ডাইরেকশন চেঞ্জ হয়। যখন আমার ডাইরেকশন ইজ ইকুয়াল টু চেঞ্জ হয়। ডাইরেকশন ইজ ইকুয়াল টু চেঞ্জ বলাটা ভুল। ডাইরেকশন চেঞ্জেস উইথ টাইম। কেনই লিখলাম? তোমাদেরকে জাস্ট রিভাইজ করিয়ে দিলাম, তোমাদেরকে জাস্ট রিভাইজ করিয়ে দিলাম। এবারে কি বলছে, অনেক কার্ভ পাথ। কার্ভ পাথে হবে না, কেন? কার্ভ পাথে আমার ডাইরেকশন সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, তাহলে এভারেজ স্পিড অবভিয়াসলি বেশি হবে এভারেজ ভেলোসিটির থেকে। ইন দ্য সেম ডিরেকশন, এটা তো অবভিয়াসলি হবে, কারণ ডিরেকশন যদি চেঞ্জ না হয়, ডিরেকশন অফ মোশন যদি কনস্ট্যান্ট হয়, সেই ক্ষেত্রে এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি সমান হয় উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে হবে না। আচ্ছা, অ্যাক্সিলারেশনে কেন হবে না এটা আমরা অ্যাক্সিলারেশন সেকশনে দেখব। বলেই দিই, ছাড়ো। সাপোজ করো কোনো একটা পার্টিকেল এই দিক বরাবর মুভ করছিল। এবারে তুমি এর উপরে ফোর্সটা, এটার উপরে ফোর্সটা এই দিক বরাবর লাগালে, তাহলে তুমি ফোর্স লাগিয়েছো এই দিক বরাবর, তোমার পার্টিকেল মুভ করছিল সেম ডাইরেকশনে। ধরো পার্টিকেল এই ডাইরেকশনে মুভ করছিল আর আমি ফোর্সটাও এই ডাইরেকশনে লাগিয়েছি, তাহলে অবভিয়াসলি আমার অ্যাক্সিলারেশনটাও সেম ডাইরেকশনে লাগবে। আমার অ্যাক্সিলারেশনটাও সেম ডাইরেকশনে লাগবে। এখন অ্যাক্সিলারেশন আর ফোর্স, মানে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি যদি সেম ডাইরেকশনে কাজ করে, তাহলে অবভিয়াস ব্যাপার পার্টিকেল এখানে আমার কনস্ট্যান্ট ডিরেকশনে যাবে, আমার ডিরেকশন সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না। একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে। সাপোজ করো আমি কোনো একটা বলকে ওপর থেকে নিচের দিকে ফেলে দিয়েছি, তাহলে বল নিচের দিকে পড়ছে, বলের উপরে যে ফোর্স সেটাও নিচের দিকে লাগছে। বলের ভেলোসিটি নিচের দিকে, বলের উপরে ফোর্স যেটা লাগছে দেখো, বলের ভেলোসিটিও নিচের দিকে, বলের উপরে ফোর্সও লাগছে নিচের দিকে, তাহলে এই বল আজীবনকাল নিচের দিকেই নামবে। তার মানে ডাইরেকশন অফ মোশন চেঞ্জ হচ্ছে না। আর ডাইরেকশন অফ মোশন যদি চেঞ্জ না হয়, তাহলে আমার এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি সেম হবে। কিন্তু অপোজিটটা যদি আমি করি, আমি যদি অপোজিটটা যদি ভাবতে চাই, সাপোজ করো
এই হচ্ছে বল। বলটাকে আমি ছুড়ে দিয়েছি উপরের দিকে, আর বলের ওপরে ফোর্স লাগছে নিচের দিকে। বলের উপরে ফোর্স এফ নিচের দিকে লাগছে, তাহলে বলের অ্যাক্সিলারেশন এ নিচের দিকে কাজ করছে, বলের ভেলোসিটি উপরের দিকে আছে। এখন তুমি একটা বলকে যখন উপরের দিকে ছুড়ে দাও, তখন বলের স্পিড আস্তে আস্তে কমতে থাকে। একটা সময় পরে কি হয়, বল ম্যাক্সিমাম হাইটে গিয়ে ডিরেকশন চেঞ্জ করে। বলটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে ডিরেকশন চেঞ্জ করে। আমি পেনটাকে যদি উপরের দিকে ছুড়ে দিই, এটা স্পেসিফিক হাইটের পরে গিয়ে আমার ডিরেকশন চেঞ্জ করছে। কেন? কারণ এখন স্পিড আর ভেলোসিটি, বা ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন সেম ডাইরেকশনে কাজ করছে না। আর ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন যদি সেম ডাইরেকশনে কাজ যদি না করে, তাহলে পার্টিকেলের ডাইরেকশন অফ মোশন চেঞ্জ হয়। আর ডাইরেকশন অফ মোশন চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থাকা সত্ত্বেও আমার যেহেতু ডাইরেকশন অফ মোশন চেঞ্জ হচ্ছে, তাহলে এই অ্যান্সারটাও আমার হবে না। আমার পার্টিকেল যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে যদি মুভ করে, তাহলে এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিড সেম হবে না। সেম কখন হবে? যখন থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, তখন হবে। যখন থিটা নট ইকুয়াল টু 0 হবে, তখন কিন্তু হবে না। খেয়াল রাখবে, থিটা যদি 0 হয়, তখন পার্টিকেলের ডাইরেকশন অফ মোশন সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না। আর চেঞ্জ যদি না হয়, সেই ক্ষেত্রে এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিড সেম হবে। যদি পার্টিকেলের ডাইরেকশন অফ মোশন বা পার্টিকেলের ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন যদি অপোজিট দিকে কাজ করে, তাহলে কিন্তু পার্টিকেল ডাইরেকশন একটা সময় পরে চেঞ্জ করবে। আর ডাইরেকশন যদি সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, বা ডাইরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে এভারেজ স্পিড বেশি হয়, এভারেজ ভেলোসিটি কম হয়। তাহলে এটা হবে না, সব ক্ষেত্রে হবে না, সব ক্ষেত্রে হবে না। একটা স্পেসিফিক ক্ষেত্রে হবে, কিন্তু সব ক্ষেত্রে হবে না। এই সমস্ত আলোচনা কিন্তু আজকের ভিডিওতে করব, লাস্টের দিকে যখন অ্যাক্সিলারেশন পড়াবো তখন করা হবে, অসুবিধা নেই। এখন জাস্ট জেনে রাখো, উইথ কনস্ট্যান্ট রিটার্ডেশনও হবে না, সেম জিনিস এইখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, চলো নেক্সট। আগে নোট করে নাও, সব থেকে বড় কথা। সাপোজ করো এটা হচ্ছে ফোর্স, হচ্ছে নেক্সট কি বলছে, এ বডি কভার্স 1/3 অফ দ্য ডিস্টেন্স উইথ এ ভেলোসিটি v1, the second 1/3 of the distance with velocity v2, and last 1/3 of the distance with velocity v3. The average velocity is, এটা আমরা করব। এই অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবে, কিন্তু এই অঙ্কটা লাস্টে করব, যখন ইন্টিগ্রেশনের কনসেপ্ট শেখাবো তখন করব। স্ক্রিনশট করো, নিজে আগে চেষ্টা করো। আমি করাবো, কিন্তু লাস্টে করাবো। খেয়াল রাখবে, এখানে ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া আছে। আর ভেলোসিটি আর টাইম যদি দেওয়া থাকে, তাহলে এভারেজ ভেলোসিটি কি করে বের করতে হয় তোমরা জানো, আমি আগের ভিডিওতে ফর্মুলা শিখিয়েছি। বলছে an object travels 10 kilometer at a distance at a speed of 100 meter per second, another 10 kilometer at 50 meter per second, the average speed over the whole distance. তুমি লক্ষ্য করে দেখো, 10 কিলোমিটার গেছে 100 মিটার পার সেকেন্ডে, তারপরে 10 কিলোমিটার গেছে 50 মিটার পার সেকেন্ডে। তার মানে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করেছি ডিফারেন্ট স্পিডে, তাহলে এভারেজ স্পিড বের করতে বলেছে। যদি এরকম ঘটনা ঘটে, যদি আমার d1 ইজ ইকুয়াল টু d2 যদি হয়, যদি আমার d1 ইজ ইকুয়াল টু d2 যদি হয়, তাহলে ভি এভারেজ এর ফর্মুলা তোমাদেরকে শিখিয়েছিলাম 2v1 v2 বাই v1 প্লাস v2। এখন v1 কত আছে 100, v2 কত আছে 50, তাহলে 2 ইন্টু 100 ইন্টু 50 বাই 100 প্লাস 50 মানে হচ্ছে 150। ঠিক আছে, এবারে যদি কাটাকাটি করি, 50 3 যা 250, তাহলে এটা আসছে 200/3, এটা আসছে 200/3, মানে এটা আসবে 66 পয়েন্ট সামথিং, 66.7 মিটার পার সেকেন্ড।
সহজ কোয়েশ্চেন ছিল। নেক্সট বলছে পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন ফর 20 সেকেন্ড উইথ ভেলোসিটি এত and then moves with velocity 4 meter per second with another 20 second and finally moves with velocity 5 meter per second for next 20 second. What is the average velocity of the particle? এটাও স্ক্রিনশট করে রাখো, লাস্টে করাবো সেম অঙ্ক। সেম অঙ্ক, ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এভারেজ ভেলোসিটি বের করতে হবে। চলো নেক্সট কি বলছে, এ বডি ইজ মুভিং অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন x ইকুয়ালস টু এত, দেন ইটস ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, আমাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড জানতে চেয়েছে। এটা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনের অঙ্ক ছিল। তুমি এক কাজ করো, এখানে স্পিডও বের করো, এখানে স্পিডও বের করবে, আর এখানে তুমি অ্যাক্সিলারেশনও বের করবে। দেখো দেখালাম x ইজ ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। এখন ভেলোসিটি যদি বের করতে হয় তাহলে dx বাই ডিটি লিখব। তাহলে এটা হচ্ছে a প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার, আর অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু, এখন আপাতত মুখস্থ রেখে নাও, dv বাই ডিটি ইজ ইকুয়াল টু 2b মাইনাস 6ct। কি করে হলো? কারণ আচ্ছা করে দেখাতে হবে তোমাদেরকে বড় করে, যারা বুঝতে পেরেছো তারা ভালো, আর যারা বুঝতে পারোনি তাদেরকে করে দেখাচ্ছি। দেখো a ইজ ইকুয়াল টু dv বাই ডিটি, তাহলে এটা হবে ddt অফ v, কত আছে? v আছে a প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার। তাহলে এখান থেকে ddt অফ a প্লাস ddt অফ 2bt মাইনাস ddt অফ 3ct স্কোয়ার। এখন বলো এই কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, এই 2bটা কনস্ট্যান্ট, তাই ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যাবে, তাহলে এটা হবে 2b, আর t এর ডেরিভেটিভ t এর রেসপেক্টে 1 হয়, আর 3cটা কনস্ট্যান্ট, তাই 3cটা ডেরিভেটিভের বাইরে বেরোবে, আর t স্কোয়ারের ডেরিভেটিভ t এর রেসপেক্টে 2t হয়। তাহলে কত হলো এটা? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 2b মাইনাস 6ct হলো। তাহলে এইটা হয়ে গেছে আমার অ্যাক্সিলারেশনের ভ্যালু, এটা হয়ে গেছে আমার অ্যাক্সিলারেশনের ভ্যালু। স্পিড বা ভেলোসিটি a প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার, এটা হয়ে গেছে আমার স্পিডের ভ্যালু। এটা হয়ে গেছে আমার স্পিডের ভ্যালু। বাস, আর কিছু নেই। বলছে ইফ x denotes displacement in time t and x equals to a cos t then velocity v। দেখো এখানে ডিসপ্লেসমেন্ট ও টাইমের ফাংশন, আমাকে যদি ভেলোসিটি জানতে চায় তাহলে দেখো x is equal to a cos t, তাহলে ভেলোসিটি v is equal to হবে dx by dt, তাহলে ddt of a cos t, তাহলে এটা কনস্ট্যান্ট, তাই ডেরিভেটিভের বাইরে বেরোবে, ddt of cos t, cos t এর ডেরিভেটিভ হয় মাইনাস অফ sin t, তাহলে মাইনাস অফ a sin t, এটা হয়ে যাবে v। অবভিয়াসলি এটা হবে আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড।
ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। চলো নেক্সট কি বলছে এবারে অ্যাসারশন রিজনের কোশ্চেন। এগুলো ভাষা কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালো করে পড়বে, ল্যাঙ্গুয়েজে ফাঁসবে। অ্যাসারশন বলছে দ্য এভারেজ ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ওভার অ্যান ইন্টারভ্যাল অফ টাইম ইজ আইদার স্মলার। আমরা জানি এভারেজ ভেলোসিটি স্মলারও হতে পারে আর ইকুয়ালও হতে পারে। কার সঙ্গে? না এভারেজ স্পিডের সঙ্গে। আমার এভারেজ ভেলোসিটি এভারেজ স্পিডের সঙ্গে ছোট, মানে এভারেজ ভেলোসিটি এভারেজ স্পিডের থেকে ছোটও হতে পারে আর ইকুয়ালও হতে পারে। ছোট কখন হবে? ছোট কখন হবে? যখন ডাইরেকশন চেঞ্জ হবে, যখন ডাইরেকশন যখন চেঞ্জ হবে। আর ইকুয়াল কখন হবে? যখন ডাইরেকশন কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই যে স্টেটমেন্ট আমরা পড়লাম, এটা আমার ট্রু হচ্ছে। নেক্সট বলছে ভেলোসিটি ইজ ভেক্টর কোয়ান্টিটি। অবভিয়াসলি ভেলোসিটি তো ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড স্পিড ইজ স্কেলার কোয়ান্টিটি। ঠিকই বলেছে, স্পিড স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটাও আমার ট্রু হয়ে গেল। এবারে তুমি দেখো দুটোই ট্রু, বোথ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু, বোথ অ্যাসারশন রিজন আর ট্রু। তাহলে এটা এও হতে পারে বিও হতে পারে। রিজন তো ফলস নয়, তাহলে ফলস হবে না। রিজন তো ফলস নয়, ফলস তো এখানে কেউ নেই, তাহলে ফলস হবে না। এখন অ্যাসারশন আর রিজন দুটোই ট্রু আছে। এবারে তুমি দেখো ছোট কেন হয়? এভারেজ ভেলোসিটি এভারেজ স্পিডের থেকে ছোট কেন হয়? কেন? কারণ ডাইরেকশন চেঞ্জ হয়। ইকুয়াল কেন হয়? কারণ ডাইরেকশন কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, এটা আমরা অঙ্কের মাধ্যমে বহুতবার করে দেখেছি। এটা হচ্ছে কারণ, এটা তো কারণ নয়, এটা তো কারণ নয়। তাই জন্য তুমি এটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কি বললাম বুঝতে পারলে? ভালো করে বোঝো, আগে স্ক্রিনশট মেরে ভালো করে বোঝো। দেখো অ্যাসারশন রিজন ডাউট থাকে না এরকম খুব কম থাকে। আমার নিজের অ্যাসারশন রিজনে ডাউট থাকে, কারণ অ্যাসারশন রিজনে ল্যাঙ্গুয়েজটা এত বাজে থাকে তুমি ধরতে পারবে না। আমি যদি ডিপলি ভাবি, দেখো অ্যান্সার কিন্তু না অপশন বি দেওয়া আছে। তুমি জানো যে এভারেজ ভেলোসিটি স্মলার কেন হয় এভারেজ স্পিডের থেকে। আবার তুমি জানো যে এভারেজ ভেলোসিটি কখন ইকুয়াল হয় এভারেজ স্পিডের সঙ্গে। এবারে তুমি যদি ডিপলি ভাবো, ডিরেকশন চেঞ্জ যখন হচ্ছে তখন এভারেজ ভেলোসিটি এভারেজ স্পিডের সমান হচ্ছে। এখন ডিরেকশন চেঞ্জ হলে কেন এভারেজ ভেলোসিটি এভারেজ স্পিডের সঙ্গে সমান হচ্ছে, তার কারণটা কিন্তু ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি। তোমাকে এবারে এই জিনিসগুলোই কিন্তু ডাউট তৈরি করে মনের মধ্যে। আমি এই কোয়েশ্চেন তো একটা বই থেকে নিয়েছি, কোয়েশ্চেনটা বই থেকে আমি নিয়েছি। এখন আমি যখন ডিপলি অ্যানালাইসিস করলাম তখন আমি দেখলাম যে সত্যি তো ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি বলেই তো এটা পসিবল হচ্ছে। ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি বলেই তো ডাইরেকশন চেঞ্জ যখন করছি তখন এভারেজ ভেলোসিটি ছোট হচ্ছে এভারেজ স্পিডের থেকে। এবার আমি অ্যান্সার যখন দেখলাম তখন দেখছি অ্যান্সার এটা দিয়েছে। ইনিশিয়ালি মনে হলো এটা ঠিক, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি বলেই এটা সম্ভব হচ্ছে, নাহলে সম্ভব হতো না। কিন্তু যখন অ্যান্সার দেখলাম তখন অ্যান্সার বি আমার দিয়েছে। এই জায়গাতে আমার ডাউট হয়, অ্যাজ এ টিচার আমার ডাউট হয়। তারপরে আমি যখন নিজেকে ফোর্স করলাম যে এটা কেন অ্যান্সার হচ্ছে এটা ভাবতে, তখন আমি দেখলাম যে এটা তো বেসিক যে ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তারপরে ভেবে দেখলাম যে ভেক্টর কোয়ান্টিটি যদি হয়েও যায় আর যদি ডাইরেকশন চেঞ্জ যদি না হয় তাহলে আমার এভারেজ স্পিড এভারেজ ভেলোসিটি সমান হচ্ছে।
কিন্তু দেখলাম একদম অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, মানে এটা যে স্মলার বা ইকুয়াল হচ্ছে তার এক্সাক্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু এটাই। তাই জন্য আমি এরকম করে নিজের ব্রেনকে ইয়ে করলাম যে না ঠিক আছে চলো এটা অ্যান্সার হবে। আমি আবার বলছি অ্যাসারশন রিজন কিন্তু একটু ভাবনা চিন্তা করে করবে, তো খেয়াল থাকে যেন। বলছে এখানে কি বলছে দেখো, দ্য এভারেজ অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিস হ্যাভ সেম ভ্যালু ইন ইউনিফর্ম মোশন। আচ্ছা, ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম কথাটার মানে কি? ইউনিফর্ম কথাটার মানে হচ্ছে যেটা কনস্ট্যান্ট থাকবে। ইউনিফর্ম মানেই হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থ্রু আউট টাইম, মানে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ না হয় তাহলে আমার এভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস এগুলো ইকুয়াল হবে। ঠিক আছে, এবারে কি বলছে, ইন ইউনিফর্ম মোশন দ্য ভেলোসিটি অফ অবজেক্ট ইনক্রিজেস ইউনিফর্মলি। এটা তো আমার ভুল। ইউনিফর্ম কথাটার মানেই তো আমার কনস্ট্যান্ট, ইউনিফর্ম কথাটার মানেই তো আমার কনস্ট্যান্ট, তাহলে ইনক্রিজেস ইউনিফর্মলি তো আমার জীবনে হবে না, জীবনে হবে না। এবারে দেখো অ্যাসারশন এখানে আমার ট্রু হয়ে গেল, অ্যাসারশন এখানে আমার ট্রু হয়ে গেল, রিজন আমার এখানে ফলস হয়ে গেল। তাহলে অ্যাসারশন ট্রু, রিজন ফলস, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো যেখানে ট্রু ফলস হয়ে যাচ্ছে তখন তুমি সেটাকে অ্যাটেন্ড করে চলে আসো, তখন তোমাকে কারেক্ট এক্সপ্লেনেশন কিনা দেখতে হচ্ছে না। কিন্তু যখন দুটোই ট্রু হচ্ছে, পার্সোনালি আমি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ একদম যখন ডাউট থাকছে না তখন আমার মনে হয় সেই অঙ্কগুলো অ্যাভয়েড করলে ভালো হয়, কারণ কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ যে কোয়েশ্চেন করছে সেই ভালো করে বলতে পারবে। আমার তো দেখো সত্যি কথা বলছি, এটা আমার তো কারেক্ট এক্সপ্লেনেশন মনে হয়েছিল, কিন্তু ওই যে বললাম জোর করে ভাবতে হলো এটা আমার কারেক্ট এক্সপ্লেনেশন নয়। তো যাই হোক এইগুলো একটু ভাবনা চিন্তা করে করবে, আর নিজে অবভিয়াসলি তোমার গাইডারের সঙ্গে ডিসকাশন করে এই কোয়েশ্চেনগুলো করবে। চলো নেক্সট দেখো কি বলছে, অ্যাসারশন অবজেক্ট ইজ মুভিং অন সার্কুলার পাথ উইথ কনস্ট্যান্ট স্পিড। বলছে অবজেক্ট ইজ মুভিং অন সার্কুলার পাথ with constant speed, then change in velocity will be zero when it will complete its half revolution as it is moving with same speed. দেখো সার্কুলার পাথ ড্র করি, এইখানে ভেলোসিটি সাপোজ করো এই দিক বরাবর ছিল, এইখানে ভেলোসিটি সাপোজ করো এই দিক বরাবর ছিল। সাপোজ করো এটা হচ্ছে ভি আই ক্যাপ, তাহলে এটা হবে আমার মাইনাস ভি আই ক্যাপ, কারণ এটা তো নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত? চেঞ্জ ইন ভেলোসিটি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস অফ 2 ভি আই ক্যাপ হচ্ছে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি তো জিরো হচ্ছে না আমার। অবজেক্ট ইজ মুভিং অন সার্কুলার পাথ উইথ কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্ট স্পিড মানে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড সেম, দেন দ্য চেঞ্জ ইন ভেলোসিটি চেঞ্জ ইন ভেলোসিটি উইল বি জিরো, না নেভার, কোনোদিনই নয়। তাহলে এটা আমার হয়ে গেল ফলস, এটা হয়ে গেল আমার ফলস। কি বলছে, ভেলোসিটি ইজ ভেক্টর কোয়ান্টিটি, এটা হয়ে গেছে আমার ট্রু। তাহলে যেহেতু একটা ফলস একটা ট্রু, তাহলে আমি চোখ বন্ধ করে দেখব যে অ্যাসারশন ফলস কোথায় আছে, অ্যাসারশন ফলস এখানে আছে, রিজন ট্রু এখানে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। বাস, আমি ভাববো না, মাথা লাগাবো না এখানে। কিন্তু ওই যে বললাম দুটোই ট্রু হয়ে গেলে মুশকিল, তখন ওই কারেক্ট এক্সপ্লেনেশন নয় সেটা বুঝতে কিন্তু অসুবিধা হয়। আচ্ছা, এবারে আছে অ্যাক্সিলারেশন, কিন্তু অ্যাক্সিলারেশন বোঝার আগে এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে ভেলোসিটির ম্যাগনিটিউড কোথাও না কোথাও কনস্ট্যান্ট ছিল,
কোথাও কোথাও ডিসপ্লেসমেন্টের সঙ্গে টাইমের রিলেশন দেওয়া ছিল। এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করলাম সেইখানে আমার স্পিড কনস্ট্যান্ট ছিল, আমরা এখানে এভারেজ ভেলোসিটি বের করা শিখেছি, এভারেজ ভেলোসিটি বের করা শিখেছি, এভারেজ স্পিড বের করা শিখেছি, আমরা এখানে ডিস্টেন্স বের করা শিখেছি, কনস্ট্যান্ট স্পিডে ধরো মুভ করছে, তোমার ইউনিফর্ম সার্কুলার মোশন করছিল, ইউনিফর্ম সার্কুলার মোশন করছিল সাপোজ। তখন আমরা এভারেজ ভেলোসিটি বের করা শিখেছি, এভারেজ স্পিড বের করা শিখেছি, ডিস্টেন্স বের করা শিখেছি, ডিসপ্লেসমেন্ট বের করা শিখেছি। এটা হয়ে গেল টাইপ 1। এটা হয়ে গেল টাইপ 1। এবারে বাদ দাও, এবারে কোথাও কোথাও আমাকে পজিশন টাইম রিলেশন দিয়ে দিয়েছিল, আমাকে পজিশন টাইম রিলেশন দেওয়া ছিল। সাপোজ করো x ইজ ইকুয়াল টু a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার। আমি এখানে শিখেছি যে স্পিড অ্যাট t ইজ ইকুয়াল টু 0 কত হবে, t ইজ ইকুয়াল টু কোনো t সময় পরে কত হবে। আমি করেছি এখানে যে পার্টিকেল এগেন রেস্টে কখন আসবে। আমরা এখানে করেছি যে পার্টিকেল স্টার্টিং পয়েন্টে কখন আসবে, এগুলো আমরা করেছি। এটা হয়ে গেল টাইপ 2 এর আন্ডারে আসছে। এটা আমার টাইপ 2 এর আন্ডারে আসছে। নেক্সট আমাদেরকে যে টাইপটা পড়তে হবে, তোমাকে ভেলোসিটি বলে দেবে, ভেলোসিটি ইজ ফাংশন অফ টাইম। তোমাকে বলে দেবে যে ভেলোসিটি সাপোজ করো 2t, তোমাকে ডিস্টেন্স কত বের করতে হবে, তোমাকে ডিস্টেন্স বের করতে দেবে। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কত, এগুলো বের করতে দেবে। এই ধরনের যখন অঙ্কগুলো করেছো না, যখন তুমি এই ধরনের অঙ্কগুলো করেছো তখন সিম্পল তোমাকে ডিসপ্লেসমেন্ট দেওয়া ছিল,
তোমাকে ভেলোসিটি বের করতে হচ্ছিল, তুমি এটা নর্মাল ডেরিভেটিভ করে করছিলে, তুমি নর্মাল ডেরিভেটিভ করে দিচ্ছিলে। কেন? কারণ v ইজ ইকুয়াল টু dx বাই dt। তোমাকে যখন ভেলোসিটি দেওয়া থাকবে আর যখন ডিসপ্লেসমেন্ট যখন বের করতে হবে, তখন এই ধরনের অঙ্কতে কিন্তু ইন্টিগ্রেশন করতে হয়। কেন ইন্টিগ্রেশন করতে হয় তোমাদেরকে এবার আমি বোঝাবো। আর এইটাই হচ্ছে টাইপ 3। আগে এই অঙ্কগুলো বোঝো, আগে এই অঙ্কটা করো। বলছে পার্টি স্ক্রিনশট নেওয়া করিয়েছিলাম, বলেছিলাম চেষ্টা করো তারপরে করবে। চেষ্টা করো, নিজে থেকে করলে খুব ভালো, না হলে তারপরে দেখবে, ছাড়ো। দেখো যারা যারা করতে পেরেছো, বলছে v1 ভেলোসিটিতে গেছে 1/3, তারপরের 1/3 গেছে v2 ভেলোসিটিতে, তারপরের 1/3 গেছে v3 ভেলোসিটিতে। এভারেজ ভেলোসিটি আমাকে জানতে চেয়েছে। যখন আমার টাইম ভেলোসিটি দেওয়া থাকে তখন আমার এভারেজ ভেলোসিটি কত হয়? তখন আমার এভারেজ ভেলোসিটি ট্রিক শিখিয়েছিলাম যে v1 t1 প্লাস v2 t2 প্লাস v3 t3 টোটাল টাইম t1 প্লাস t2 প্লাস t3 হয়। এখন t1 টাও বলেছে, এখানে এখানে আমার t1 টাও বলেছে t/3 t1। আচ্ছা, টোটাল টাইমটাকে আমি যদি t ধরে নিই, t1 ইজ ইকুয়াল টু t2 ইজ ইকুয়াল টু t3 ইজ ইকুয়াল টু t যদি ধরে নিই, তাহলে টোটাল টাইম ইজ ইকুয়াল টু 3t হবে। অন্যদিকে তুমি টোটাল টাইমটাকে যদি t ধরো, যদি t ধরো, তাহলে t1 ইজ ইকুয়াল টু t2 ইজ ইকুয়াল টু t3 ইজ ইকুয়াল টু t/3 হবে। তুমি ব্যক্তিগতভাবে কোনটা নেওয়া প্রেফার করবে? আমি যেহেতু ফ্র্যাকশন নেওয়া পছন্দ করি না, আমি তো এটা নেওয়া পছন্দ করব। দেখো তাহলে এখানে যদি আমি করি, তাহলে v1 প্লাস v2 প্লাস v3 কমন নিয়ে একদম t, এটা হয়ে যাবে তোমার 3t। তাহলে v এভারেজ ইজ ইকুয়াল টু হবে v1 প্লাস v2 প্লাস v3 বাই 3। এটা হচ্ছে আমার অ্যান্সার। সহজ কোয়েশ্চেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই অঙ্কটাও ইজিলি করা পসিবল। বলছে প্রথম 20 সেকেন্ড 3 মিটার পার সেকেন্ডে গেছে, তারপরের 20 সেকেন্ড 4 মিটার পার সেকেন্ডে গেছে, তারপরে 20 সেকেন্ড 5 মিটার পার সেকেন্ডে গেছে। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি, যেহেতু ইকুয়াল টাইম ইন্টারভাল ছিল, টাইমগুলো যেহেতু ইকুয়াল ছিল, তাহলে এখানে v1 প্লাস v2 প্লাস v3 বাই 3 এটা অ্যান্সার হবে। এখন v1 ইজ ইকুয়াল টু কত আছে? 3 4 5। 3 প্লাস 4 প্লাস 5 বাই 3, 7 প্লাস 5 12, 12 বাই 3 ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড অপশন 2 এ দেওয়া আছে, তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। আমি এইখান থেকে আরেকটা ফর্মুলা ডেরাইভ করতে পারি। যদি এরকম n টাইম ইন্টারভ্যাল যদি থাকে, আর প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালে যদি ইকুয়াল মানে সরি যদি এরকম t1 t2 t3 t4 t5 এরকম ইনফাইনাইট বা n নাম্বার অফ টাইম ইন্টারভ্যাল যদি থাকে, আর প্রত্যেকটা টাইম ইন্টারভ্যাল যদি ইকুয়াল হয়, তাহলে তুমি এখানে লিখতেই পারো
যে ভি এভারেজ ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 প্লাস ডিভাইডেড বাই n হবে। লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। এক্স্যাক্ট এই কনসেপ্টটা এবারে কাজে লাগাবো, যেটা আমাদেরকে ইন্টিগ্রেশন বুঝতে হেল্প করবে। সাপোজ করো, এবারে তোমাকে একটা জিনিস বলি, সাপোজ করো কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2t, ঠিক আছে? এখন t ইজ ইকুয়াল টু 0-তে পার্টিকেলের ভেলোসিটি v ইজ ইকুয়াল টু 0 ছিল, t ইজ ইকুয়াল টু 1-এ পার্টিকেলের ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2 ছিল, t ইজ ইকুয়াল টু 3-এ পার্টিকেলের ভেলোসিটি v ইজ ইকুয়াল টু 3 ছিল। এখন 3 সেকেন্ডে পার্টিকেল টোটাল ডিস্টেন্স কতটা ট্রাভেল করেছে তুমি যদি বের করতে চাও, টোটাল ডিস্টেন্স বা টোটাল ডিসপ্লেসমেন্ট অর ডিসপ্লেসমেন্ট যদি বের করতে চাও, তুমি সাপোজ করো, ধরে নাও ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, তাই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হচ্ছে। তো তুমি এখানে কি করবে বলো তো? s ইজ ইকুয়াল টু v1 t1 প্লাস v2 t2 প্লাস v3 t3 বাই t1 প্লাস t2 প্লাস t3। তুমি এই কনসেপ্টটা কি কাজে লাগাতে পারবে? এইখানে কি কোথাও বলে দেওয়া আছে যে পার্টিকেল v ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড? আচ্ছা, সাপোজ করো এটা মিটার পার সেকেন্ডে বলে দেওয়া আছে। এইখানে কি কোথাও বলে দেওয়া আছে যে t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড ধরে পার্টিকেল 2 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটি নিয়ে চলছিল? পার্টিকেল ইজ ইকুয়াল টু, ছোট্ট ভুল করেছি, এটা 1 হবে। এখানে কি কোথাও বলে দেওয়া আছে পার্টিকেলটা 1 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটিতে 1 সেকেন্ড গেছে, তারপরে 2 মিটার পার সেকেন্ড আরো 1 সেকেন্ড গেছে? এটা কি কোথাও বলে দেওয়া আছে? এইখান থেকে এইখানে এসেছে, এইখান থেকে এইখানে এসেছে 1 সেকেন্ডে, এইখান থেকে এইখানে এসেছে 1 সেকেন্ডে। তার মানে পার্টিকেল রেস্ট ছিল 1 সেকেন্ড ধরে, পার্টিকেল 1 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটিতে 1 সেকেন্ড চললো, তারপরে ফার্দার আরো 1 সেকেন্ড চললো 2 মিটার পার সেকেন্ডে, তারপরে আবার চললো 3 মিটার পার সেকেন্ডে 1 সেকেন্ডে। এরকম কি কোথাও বলে দেওয়া আছে? বলে দেওয়া তো নেই। তো এই ধরনের অঙ্কগুলো আমি কিভাবে ডিল করব? আমাকে যদি বলে যে আলটিমেট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পরে সে এভারেজ কতটা ডিস্টেন্স, টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো বা সে কতটা ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করলো, তুমি কি করে বলবে? আচ্ছা, আর একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে এটা। এটা কি আমার রাইট অ্যান্সার হয়েছে বলো তো? কারণ স্পেসিফিক 1 সেকেন্ড ধরে তো সে রেস্টে ছিল না, স্পেসিফিক 1 সেকেন্ড ধরে তো সে 1 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটিতে যায়নি, স্পেসিফিক 1 সেকেন্ড ধরে তো সে 2 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটিতে যায়নি। কেন যায়নি? কারণ তুমি যদি এখানে দেখো যে v ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড, v ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড এই স্পিডে কখন ছিল না? t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড যখন ছিল।
যখন t ইজ ইকুয়াল টু 1.1 সেকেন্ড হলো, তখন v ইজ ইকুয়াল টু 1.1 মিটার পার সেকেন্ড হলো। যখন v ইজ ইকুয়াল টু, যখন t ইজ ইকুয়াল টু 1.2 সেকেন্ড হলো, তখন v ইজ ইকুয়াল টু 1.2 মিটার পার সেকেন্ড হলো। তার মানে তুমি ধরে নিতে পারো না যে পার্টিকেল 1 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটিতে মুভ করছিল 1 সেকেন্ড সময় ধরে, এটা তুমি ধরে নিতে পারো না। এইখানে কি হচ্ছিল, এইখানে এখানে অঙ্কটাকে স্পেসিফিক মেনশন করে দিয়েছে যে 20 সেকেন্ড ধরে সে 3 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটিতে মুভ করছিল, কিন্তু এইখানে কোথাও মেনশন করে দেওয়া নেই সেটা। এখানে বলে দিয়েছে যে ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশন হচ্ছে এত, t ইজ ইকুয়াল টু মানে v ইকুয়ালস টু 2t। তো তোমাকে বলে দিয়েছে যে একটা স্পেসিফিক টাইম পরে সে কতটা ডিস্টেন্স বা কতটা সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে বা সে কত তার ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত হয়েছে সেটা তোমাকে বলে দিয়েছে। এর বেশি কোনো ইনফরমেশন তোমাকে দিয়ে দেয়নি। তাহলে এই ধরনের যখন অঙ্কগুলো করবে তখন তুমি এটা বসাতে পারো না। কেন বসাতে পারো না? কারণ ওই যে বললাম 1 সেকেন্ড ধরে সে রেস্টে ছিল এমনটা নয়, 1 সেকেন্ড ধরে সে 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলেছে এমনটা নয়, 1 সেকেন্ড ধরে সে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলেছে এমনটা নয়। তো তুমি 1 সেকেন্ডকে যদি আবার 0.1 0.2 এমনি করে যদি ভেঙে দাও, তাহলে t ইজ ইকুয়াল টু 1.1 সেকেন্ডে ভেলোসিটি 1.1 মিটার পার সেকেন্ড ছিল, t ইজ ইকুয়াল টু 1.2 সেকেন্ডে ভেলোসিটি 1.2 মিটার পার সেকেন্ড ছিল। তার মানে এটা নয় যে এই পার্টিকেল 0.1 সেকেন্ড ধরে 1 মিটার পার সেকেন্ড বেগে চলেছে। তার মানে এটা নয় পার্টিকেল 0.1 সেকেন্ড ধরে 1.1 মিটার পার সেকেন্ডে চলেছে। তার মানে এটা নয়, আচ্ছা 1 সেকেন্ড 2 দিয়ে গুণ আছে না এখানে, সরি একটু বুঝতে পারছো তো? তাহলে এইটা মিন করছে না। এবারে তুমি যদি এখানে t ইজ ইকুয়াল টু 1.3 যদি বসাও, t ইজ ইকুয়াল টু 1.3 সেকেন্ড যদি বসাও, তাহলে v ইজ ইকুয়াল টু 2.6 মিটার পার সেকেন্ড হচ্ছে। এটা রিপ্রেজেন্ট করছে না যে পার্টিকেল তার পরের 0.1 সেকেন্ড ধরে সে 2.4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলেছে, এটা রিপ্রেজেন্ট করছে না। মানে এখানে প্রত্যেকটা মুহূর্তে পার্টিকেলের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাই জন্য তুমি এখানে এই ফর্মুলা বসাতে পারবে না। এবারে তোমাকে একটা জিনিস ভিজুয়ালাইজ করাই, ঠিক আছে? সাপোজ করো at t is equal to 1 সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি v is equal to হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এবারে t is equal to আমি 1 প্লাস 0.0000000000001 এত সেকেন্ড করলাম। তখন যে এই পার্টিকেলের যে ভেলোসিটি দাঁড়ালো, তখন এই পার্টিকেলের ভেলোসিটি কত দাঁড়ালো বলো তো? 2.0000000000002 এত মিটার পার সেকেন্ড দাঁড়ালো। তুমি এটাকে তুমি টি ধরে নাও, এটাকে তুমি টি প্লাস ডিটি ধরে নাও, যেখানে আমার ডিটি
টেন্স টু জিরো, বা এটাকেই ইংরেজিতে বলা হয় লিমিট অফ ডেল্টা টি টেন্স টু জিরো। এই কন্ডিশনটা তুমি অ্যাপ্লাই করে দাও। তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দাও, তাহলে তুমি এই যে ভেলোসিটি 2.00000000002, এই ভেলোসিটিকে তুমি ধরে নিতে পারো এই ভেলোসিটিটা 2 এর সঙ্গে প্রায় সমান। তার মানে আমি ধরে নিতে পারি এইখান থেকে এই টাইম ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সটা কত সময় বলো তো? তার মানে আমি ধরে নিতে পারি dt is equal to 0.00000000001 এত সময় ধরে ভেলোসিটির ভ্যালু v is equal to 2 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট ছিল। তার মানে আমি ধরে নিতে পারি যে এইটুকু টাইম ইন্টারভ্যালের জন্য ভেলোসিটিটা কনস্ট্যান্ট ছিল। আমি ধরে নিতে পারি এইটুকু টাইম ইন্টারভ্যালের জন্য ভেলোসিটিটা আমার কনস্ট্যান্ট ছিল। তাহলে ওইটুকু টাইম ইন্টারভ্যালে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা ds ইজ ইকুয়াল টু v ইন্টু ডিটি, এই ডিস্টেন্স ট্রাভেল করেছি। কেন? কারণ ডিটির ভ্যালু খুবই ছোট, আর এইটুকু টাইম ইন্টারভ্যালের জন্য ভেলোসিটির ভ্যালু প্রায় কনস্ট্যান্ট। এবারে সাপোজ করো আমাকে এখন বলেছে যে টোটাল ডিস্টেন্স, আমাকে যদি বলে ক্যালকুলেট টোটাল ডিস্টেন্স from t is equal to 0 to t is equal to 2 সেকেন্ড, এটা যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি এইটুকু টাইম ইন্টারভ্যালে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করেছি ds এটা ইজ ইকুয়াল টু vdt হয়েছে। আর এই যে টাইম লিমিট সেটা অনেকটাই ছোট। তাহলে আমাকে টোটাল ডিস্টেন্স বা টোটাল ডিসপ্লেসমেন্ট যদি বের করতে হয়, তাহলে এরকম অনেক ডিএস গুলো যোগ করে করে যেতে হবে, ডিএস প্লাস ডিএস প্লাস ডিএস প্লাস ডিএস প্লাস ডট 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 ডট, এরকম করে যোগ করে করে যেতে হবে। আর এইটাকেই আমি ইন্টিগ্রেশন অফ ডিএস বলি, আর ডিএস এর জায়গায় ইন্টিগ্রেশন অফ ভিডিটি লিখতে পারি। এবারে বলবে স্যার আপনি এরকম অনেকগুলো ডিএস হবে কি করে বুঝলেন? তুমি লক্ষ্য করে দেখো আমি ডিটি এর ভ্যালু কত নিয়েছি, 0.1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি 1 সেকেন্ডকে, এটা বেসিক্যালি কত হচ্ছে 1 × 10⁻⁻11, এটা হচ্ছে ডিটি এর ভ্যালু। তার মানে আমি 1 সেকেন্ডকে 10⁻11 এতগুলো পোরশনে ভাগ করেছি। তার মানে 1 সেকেন্ডকে আমি 10⁻11 এতগুলো পোরশনে ভাগ করেছি। মানে এই ডিটির ভ্যালু হচ্ছে 10⁻11 সেকেন্ড। এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে আমি এই 1 সেকেন্ড টাইম ইন্টারভ্যালকে 10⁻11 এতগুলো পোরশনে ভাগ করেছি। তাহলে আমাকে চেয়েছে যে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তাহলে এরকম মানে 1 সেকেন্ড মানে যদি 10⁻11 এতগুলো টাইম ইন্টারভ্যাল যদি হয়, তাহলে 2 সেকেন্ডে আমার 2 × 10⁻11 এতগুলো টাইম ইন্টারভ্যাল হবে। তার মানে এতগুলো ডিএস যোগ করে করে এতগুলো ডিএস পাবো। মানে এতগুলো যোগ মানেই তো ইন্টিগ্রেশন। তোমাদেরকে শিখিয়েছিলাম যে ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স যখন শেখানো হয় তোমাদেরকে এটা শেখানো হয়েছিল যে এতগুলো ডিএস এর যোগ মানে ইন্টিগ্রেশন। এবার এইটাকে গ্রাফ দিয়েও বোঝানো সম্ভব। সাপোজ করো
এটা হচ্ছে আমার টি। আর এই ইন্টারভ্যালটা হচ্ছে আমার ডিটি। যদি ডিটি টেন্স টু 0 হয়, অর্থাৎ লিমিট অফ ডেল্টা টি টেন্স টু যদি আমার 0 হয়, তাহলে এই যে লেন্থটা, এটা যদি ভি হয়, এটা যদি টি হয়, তাহলে এই সময়ে এটা আমার যদি ভি হয়, তাহলে এটাকেও আমি ভি ধরে নিতে পারি, কারণ এই ডিটির ভ্যালু তো অনেক ছোট। তখন এই যে ট্রায়াঙ্গেলটা যে ফর্ম হচ্ছে সেটা আমার প্রায় টেন্স টু 0 হয়ে যাবে। যারা যারা ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখেছো, বেসিক ম্যাথসে দেওয়া আছে। তো আমি ডিটি এর ভ্যালু যদি খুব ছোট করি, যদি খুব ছোট করি, এটাকে একটু আরেকবার ড্র করে দেখা যাও। এখন এই রেক্টেঙ্গেলটা কি পুরো হচ্ছে? হচ্ছে না তো, কেন? কারণ এই পোরশনটা আমার বাদ চলে যাচ্ছে। কিন্তু যদি আমি এটাকে টেনে ছোট করে, যদি আমি ছোট করি, এই ডিটি টাইম ইন্টারভ্যালটাকে যদি আমি ছোট করি, এই ডেল্টা টি, এটা তো ডেল্টা টি, এই ডেল্টা টি টাইম ইন্টারভ্যালটাকে ছোট করে আমি ডিটি যদি করি, লিমিট অফ ডেল্টা টি টেন্স টু যদি 0 করি, তাহলে এই লেন্থটা আমার ভি হচ্ছে, এই লেন্থটা আমার ভি হচ্ছে, এই লেন্থটাও আমার ভি হচ্ছে। কারণ ভি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না বললেই চলে। এইমাত্র করলাম না যে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড হচ্ছে। টি এর ভ্যালুটা যদি সামান্য পরিমাণ বাড়াই, ডিটি মানে টি এর ভ্যালুটা যদি আমি ডিটি অ্যামাউন্টে বাড়াই, ডিটির ভ্যালুটা এতটাই ছোট যে 0-র কাছাকাছি, তখন টি ইজ ইকুয়াল টু 1 প্লাস 0.00000000001 সেকেন্ড। এত সময় ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 2.0000, এরকম করে 0.000 অনেকগুলো জিরো বসলো, তারপরে 2 হলো। তার মানে এটাকে আমি 2 ধরে নিতে পারি। তার মানে এই ভি প্রায় সেম। ওটাই আমি এখানে বলছি যে এই ভি আর এই ভি প্রায় সেম। তখন এই যে জিনিসটা, এটা আমার একটু রেক্টেঙ্গেল টাইপের দেখতে হচ্ছে, এটা প্রায় রেক্টেঙ্গেল টাইপের দেখতে হচ্ছে। তুমি একদম ছোট করে দাও, তাহলে বুঝতে পারবে রেক্টেঙ্গেল টাইপের দেখতে হচ্ছে। তাহলে ওপরের যে এরিয়াটা, এই যে ওপরের যে এরিয়াটা, এটা আমার 0 প্রায় টেন্স টু 0 হয়ে যাচ্ছে, উপরের এরিয়াটা বাদ পড়ছে না। তাহলে এইটুকু টাইম ইন্টারভ্যালে যে ডিস্টেন্স আমি ট্রাভেল করেছি ডিএস, যে ডিস্টেন্স আমি ট্রাভেল করেছি ডিএস, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভিডিটি। এখন টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, এই টাইম ইন্টারভ্যালে এটা যদি 1 সেকেন্ড যদি আমার হয়, এটা যদি 2 সেকেন্ড যদি আমার হয়, এই টাইম ইন্টারভ্যালে টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করব এস, এটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএস হবে, এটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এই যে ভিটি কার্ভ টি অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়া করবে, সেটা আমার বেসিক্যালি ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করবে। এই যে এরিয়া,
এটা কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ ভিডিটি হচ্ছে। এটা কি হচ্ছে, এটা ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে। এটা ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি বুঝতে পারলাম এরিয়া enclosed between VT curve with time axis represent কি রিপ্রেজেন্ট করছে না, ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে। এটা ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে, বাস এইটুকু জিনিস জানলেই হবে। এবার এই কনসেপ্টের উপর বেস করে আমি তোমাদেরকে এইখানে একটা অঙ্ক করাচ্ছি। দেখো বলছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ভ্যারিজ উইথ টাইম অ্যাজ v ইজ ইকুয়াল টু 4t, ক্যালকুলেট ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল বিটুইন t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড টু t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে যেহেতু এইখানে ভেলোসিটি আমার টাইমের ফাংশন, তাহলে v ইজ ইকুয়াল টু আমাকে 4t বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে চুপচাপ চোখ বন্ধ করে দেখব, চোখ বন্ধ করব, ভেলোসিটি যদি টাইমের ফাংশন হয়, ভেলোসিটি যদি টাইমের ফাংশন হয় আর আমাকে যদি টোটাল ডিসপ্লেসমেন্ট যদি চাই, তাহলে s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি করব। t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে বলেছে, তাহলে এখানে লোয়ার লিমিট 2 বসাবো, আপার লিমিট 4 বসাবো। তাহলে s ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট 2, আপার লিমিট 4, v এর ভ্যালু হচ্ছে 4t, এটা হচ্ছে dt, বাস। 4টা কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, দিয়ে এটা হয়ে যাবে t dt, ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাবে t স্কোয়ার বাই 2, লোয়ার লিমিট 2, আপার লিমিট হচ্ছে 4, এই দুইটা বাইরে বেরিয়ে কি হবে 4/2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 4 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 16 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 24 মিটার অ্যান্সার। চোখ বন্ধ করে একদম 24 মিটার অ্যান্সার। তোমাকে শুধু একবার বুঝতে হবে যে কেন ভেলোসিটি যদি টাইমের ফাংশন হয় তাহলে কেন আমি ইন্টিগ্রেট করতে পারি। যদি একবার এটা বুঝে নাও তাহলে চুপচাপ ভেলোসিটি যদি দেওয়া থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট তুমি ইন্টিগ্রেশন করে বের করবে, ঠিক আছে। তুমি এই কনসেপ্ট এইটা আরে এইভাবেও বুঝতে পারো। আমরা জানি যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হয়, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি v is equal to ds by dt হয়, তাহলে ds is equal to v dt হয়, তাহলে s is equal to integration of ds is equal to integration of v dt হয়। এটা শর্ট ট্রিক। দেখো শর্ট ট্রিক দিয়ে অঙ্ক আমি চাইলে করে দিতে পারতাম, কিন্তু বোঝাটা একবার লং ট্রিকে বুঝতে হবে, তারপরে শর্ট ট্রিকটা তুমি ভালো করে রপ্ত করতে পারবে। তাহলে এইভাবেও তুমি বুঝতে পারো। দেখো আমি যখন তোমাদেরকে ইন্টিগ্রেশন শেখাই তখন বলেছিলাম যে ইন্টিগ্রেশন ইজ রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, বলেছিলাম তোমাকে এটা। এবারে তোমাকে এটা প্রুফ করে দেখাবো। দেখো যখন আমার ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে আমার ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, আমাকে ভেলোসিটি বের করতে হবে, তাহলে আমি এখানে কি করব ডেরিভেটিভ করব। কিন্তু ভেলোসিটি দেওয়া আছে, আমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, আমি কি করলাম ইন্টিগ্রেশন করলাম। আমি কি করলাম আমি ইন্টিগ্রেশন করলাম।
তাহলে ডিসপ্লেসমেন্ট থেকে যদি ভেলোসিটি পাই তাহলে ডেরিভেটিভ করতে হয়, তাহলে ভেলোসিটি থেকে যদি ইন্টিগ্রেশন, ভেলোসিটি থেকে যদি ডিসপ্লেসমেন্ট পেতে হয় তাহলে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ ডেরিভেটিভ করে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি নিয়ে এলাম, ইন্টিগ্রেশন করে ভেলোসিটি থেকে আমি ডিসপ্লেসমেন্টে পৌঁছালাম। তাহলে আমি এখান থেকেও বলতে পারি যে ইন্টিগ্রেশন ইজ রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, বাস আর কিচ্ছু না। বোঝা গেছে? চলো নেক্সট, এটাতে আসো। কি বলছে? u ইকুয়ালস টু কেটি, কে এর ভ্যালু দেওয়া আছে, ডিস্টেন্স ট্রাভেলড ইন 3 সেকেন্ড, u ইজ ইকুয়াল টু কেটি বলে দেওয়া আছে, u ইজ ইকুয়াল টু কেটি বলে দেওয়া আছে। তাহলে চুপচাপ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ u dt, s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ k t dt, ডিস্টেন্স ট্রাভার্সড ইন 3 সেকেন্ড। তাহলে t এর ভ্যালু 0 থেকে শুরু হবে, 3 এ গিয়ে শেষ হবে। তাহলে s ইজ ইকুয়াল টু, k টা কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে বের হবে, এটা হচ্ছে t dt 0 থেকে 3। এবার যারা ইন্টিগ্রেশন ভালো করে শিখেছো তাহলে t dt মানে কত হয়? t স্কয়ার বাই 2 হয়। তাহলে s ইজ ইকুয়াল টু k বাই 2, এটা হবে t স্কয়ার, এটা হবে 0 থেকে 3, k এর ভ্যালু 2 বলে দেওয়া আছে। তাহলে s ইজ ইকুয়াল টু 2 বাই 2, এটা হবে 3 স্কয়ার মাইনাস 0, তাহলে 9 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 9। 9 আমার অপশন 1 এ দেওয়া আছে, তাহলে অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। এই হচ্ছে সহজ কোয়েশ্চেন, কিচ্ছু নেই। একবার যদি বুঝে যাও ইন্টিগ্রেশন কেন করতে হয় তাহলে তো এমনি হয়ে যাবে। ঠিক আছে, এবারে তোমাকে আমি যদি অঙ্ক দিই, সাপোজ করো তোমাকে বলছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু a প্লাস বিটি প্লাস সি টি কিউব। আমি বলছি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত হবে ফ্রম t ইজ ইকুয়াল টু a টু t ইজ ইকুয়াল টু b সেকেন্ড। এটা তাহলে বাড়িতে করে নিয়ে আসবে। বাড়িতে করে নিয়ে আসবে, কিছু নেই। এখানে ভেলোসিটি টাইমের ফাংশন, ভেলোসিটি থেকে আমি ডিস্টেন্স চাইছি বা ডিসপ্লেসমেন্ট চাইছি, তাহলে তোমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। চুপচাপ এখানে ইউ এর জায়গায় ভি লিখবে, আর ভি এর জায়গায় এ প্লাস বিটি প্লাস সিটি কিউব করবে, এখানে এ প্লাস বিটি প্লাস সিটি কিউব করবে। তা ডিস্টেন্স এখানে যদি বের করতে হয় এক লাইনে অঙ্ক হবে, এখানে অঙ্ক এক লাইনে হবে। ইন্টিগ্রেশন অফ এ প্লাস বিটি প্লাস সিটি কিউব ডিটি, লোয়ার লিমিট হবে এ, আপার লিমিট হবে বি, বাস এই তো কথা, হয়ে গেল শেষ। এবার যে যত ভালো ইন্টিগ্রেশন করতে পারবে সে শিখতে পারবে তত ভালো। এবারে নেক্সট একটা এই হচ্ছে একটা অঙ্ক, ভালো অঙ্ক। এই অঙ্কটাই আগের ভিডিওর লাস্ট অঙ্ক ছিল, আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে বলবো। দেখো কি বলছে, দ্য ভেলোসিটি অফ পার্টিকেল মুভিং ইন পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস ভ্যারিজ অ্যাজ। আচ্ছা এখানে ভেলোসিটিটা ভেরিয়েবল বলে দিয়েছে। কি বলেছে? ভি is equal to alpha into root under x, where a is positive constant, assuming at moment t equals to 0 particle located at x is equal to 0। তার মানে বলে দিয়েছে যে t is equal to 0 তে পার্টিকেল x is equal to 0 তে পার্টিকেলকে লোকেট করা হয়েছে। তার মানে t is equal to 0 তে x is equal to 0 ছিল। The time dependent of velocity of the particle, মানে কোথাও না কোথাও আমাকে velocity is function of time, মানে এক কথায় ভেলোসিটির সঙ্গে টি এর রিলেশন জানতে চাইছে, আমাকে এটি বের করতে হবে।
তাহলে দেখতে পাচ্ছ এখানে ভেলোসিটি হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, আর আমি ভেলোসিটিকে কি লিখতে পারি, dx বাই dt লিখতে পারি। ভেলোসিটি ইজ ইকুয়াল টু হয় dx বাই dt। তাহলে চুপচাপ এখানে dx বাই রুট আন্ডার এক্স ইজ ইকুয়াল টু আলফা ইন্টু ডিটি করবো। এবারে এইখানে আমি ইন্টিগ্রেশনের সাইন বসাবো, এখানে ইন্টিগ্রেশনের সাইন বসাবো। যখন t ইজ ইকুয়াল টু 0 ছিল তখন পার্টিকেলটা অরিজিনাল দেখা গেছিল। যখন t ইজ ইকুয়াল টু t তখন x ইজ ইকুয়াল টু কত হবে সেটাই জানতে চেয়েছে। এরপর dx বাই রুট এক্স এর ইন্টিগ্রেশন কত হয়, আমরা জানি ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 হয়। এইখানে n এর জায়গায় মাইনাস হাফ বসবে, x টু দ্য পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1। তাহলে এইটা হবে আমার 2 রুট এক্স 2 রুট এক্স 0 টু এক্স ইজ ইকুয়াল টু আলফা t 0 টু t। কি করে এলো তুমি এখানে করে দেখো, x টু দ্য পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 দিয়ে x টু দ্য পাওয়ার হাফ হচ্ছে, দিয়ে হাফ হচ্ছে, তাহলে 2 রুট এক্স হচ্ছে। তাহলে আমার যে রিলেশনটা আসছে সে রিলেশন হচ্ছে 2 রুট এক্স ইজ ইকুয়াল টু আলফা টি। তাহলে 4x ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার টি স্কোয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু 1/4 আলফা স্কোয়ার টি স্কোয়ার। এটা আমার রিলেশন দাঁড়াচ্ছে। এবারে আমাকে ভেলোসিটি জানতে চাইছে, তাহলে ভেলোসিটি v is equal to dx by dt is equal to d dt of 1/4 আলফা স্কোয়ার টি স্কোয়ার। 1/4 আলফা স্কোয়ার কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, টি স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন 2t হয়। তাহলে কোথাও না কোথাও এটা দাঁড়াচ্ছে, রিলেশন কি দাঁড়াচ্ছে, রিলেশন দাঁড়াচ্ছে 4 আর 2 এ কাটবে, তাহলে হাফ আলফা স্কোয়ার টি। এটা আসছে তোমার হাফ অফ আলফা স্কোয়ার টি। এটাই হচ্ছে ভি এর সঙ্গে টি এর রিলেশন। ঠিক আছে, তো এইগুলো পুরো ম্যাথামেটিক্স ছিল, এইখানে ফিজিক্স কোথাও নেই, শুধুমাত্র ফিজিক্স আমার এই লাইনে আছে, ফিজিক্স শুধুমাত্র আমার এই লাইনে আছে, আর কোথাও ফিজিক্স নেই। ভি দেওয়া আছে মানে ডিএক্স ডিটি, ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু আলফা রুট আন্ডার এক্স, বাদ বাকি পুরোটা কিন্তু বেসিক ম্যাথ, আর কোথাও ফিজিক্স নেই। এবারে কি বলেছে, দ্য মিন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এভারেজড ওভার দ্য টাইম দ্যাট দ্য পার্টিকেল টেক্স টু কভার ফার্স্ট এস মিটার অফ দ্য পাথ। আচ্ছা, এটা আগে লেখো তারপরে বলছি। দেখো, এই যে অঙ্কটা করলাম, ক্যালকুলেশনটা কিন্তু বড় ছিল, ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে অঙ্কটা কিন্তু বিশাল ইজি ছিল। ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে অঙ্কটাতে কিচ্ছু ছিল না, জাস্ট বেসিক ম্যাথ। ফিজিক্স শুধুমাত্র, বারবার ধরে বলছি, ফিজিক্স শুধুমাত্র ভি ইজ ইকুয়াল টু এটা আছে, তুমি চুপচাপ শুধু ভি এর জায়গায় ডিএক্স বাই ডিটি লিখছো, বাদ বাকি সব অ্যাজ ইউজুয়াল হবে। কারণ ভেলোসিটি দেওয়া আছে, আমাকে যদি ডিসপ্লেসমেন্ট পেতে হয় তাহলে অবভিয়াস ব্যাপার, আমাকে ইন্টিগ্রেট করতে হবে, বাস, আর কিচ্ছু না। এবারে নেক্সট যে বলেছে দেখো, দ্য মিন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এভারেজড ওভার দ্য টাইম, আমাকে মিন ভেলোসিটি চেয়েছে। দেখো, এইখান থেকে একটা জিনিস তোমাকে জানতে হবে, এভারেজ, সাপোজ করো ভি এভারেজ ইজ ইকুয়াল টু, আমরা একটু আগে দেখেছি v1 t1 প্লাস v2 t2 প্লাস v3 t3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। এটা হয়, তুমি চাইলে আরো ডট ডট লিখতে পারো, অসুবিধা নেই, তুমি চাইলে এরকম আরো ডট ডট লিখতে পারো, কোনো অসুবিধা নেই।
এরকম আরো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে এটাকেই তো লেখা হয়, এটাকেই তো লেখা হয় এই যে ভিডিটি, এটাকে তো লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ভিডিটি বা ইন্টিগ্রেশন অফ ডিটি, লিখতে পারি না পারি না? যদি আমাকে বলে দেয় যে t1 সময় ধরে আমি v1 স্পিডে গেছি, t2 সময় ধরে v2 স্পিডে গেছি, t3 সময় ধরে v3 স্পিডে গেছি, কিন্তু কিন্তু এই t1 আর t2 এর মাঝে কোনো টাইম ডিফারেন্স মানে কন্টিনিউয়াস নেচারের নয়। t1 সেকেন্ড আমি v1 সময় ধরে গেছি, তারপরের t2 সেকেন্ড আমি v2 স্পিডে গেছি, এরকম যদি বলে দেয় তাহলে এটা হয়। কিন্তু আমার যদি এটাই যদি কন্টিনিউয়াস নেচারের হয়, 1 সেকেন্ডে এত, 1.001 সেকেন্ডে এত, 1.002 সেকেন্ডে এত, তো সেটাকেই আমি ইন্টিগ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করি। তাই তো ইন্টিগ্রেশনের বেসিক যখন শেখানো হয়েছিল তখন তো এটাই শেখানো হয়েছিল যে এরকম অনেকগুলো যোগ মানে ইন্টিগ্রেশন হয়। তো তুমি এটাকেও এভারেজ ভেলোসিটি লিখতে পারো, তুমি এটাকেও এভারেজ ভেলোসিটি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে ধরো y ইজ ফাংশন অফ টাইম যদি হয়, আর তুমি যখন y এভারেজ যখন বের করছো তখন এটাকে ইন্টিগ্রেশন অফ y dx বা ইন্টিগ্রেশন অফ dx লেখা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেমন এখানে যদি v ইজ ফাংশন অফ টাইম যদি দেওয়া হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ v dt বাই dt, ইন্টিগ্রেশন অফ v dt বাই ইন্টিগ্রেশন অফ dt ইজ ইকুয়াল টু যেমন v এভারেজ লেখা যায়, ঠিক সেরকম y যদি ফাংশন অফ x যদি হয় তাহলে ইন্টিগ্রেশন অফ y dx ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dx, এটাকে y এভারেজ লেখা যেতে পারে। এইভাবে আমরা এভারেজ ক্যালকুলেট করি। কিন্তু এইখানে কি বলেছে দেখো, দ্য মিন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এভারেজড ওভার দ্য টাইম। আমাকে এইখানে মিন ভেলোসিটি জানতে চেয়েছে। আমাকে যদি মিন ভেলোসিটি করতে হয় তাহলে v min is equal to integration of v dt divided by integration of dt করতে হবে। কোথা থেকে এলো না, কনসেপ্ট আমার এখান থেকে এসেছে। কিন্তু নেক্সট কিছু আমাকে একটা বলেছে দেখো, এভারেজ ওভার দ্য টাইম দ্যাট দ্য পার্টিকেল টেক্স টু কভার ফার্স্ট s মিটার অফ দ্য পাথ। মানে কত সময় ধরে জুড়ে করতে হবে না, পার্টিকেলটা ফার্স্ট s মিটার ট্রাভেল করতে কত সময় নিয়েছে তার উপরে করতে হবে। এখন দেখো আমি s এর সঙ্গে t এর যে রিলেশন পেয়েছিলাম বা x এর সঙ্গে t এর যে রিলেশন পেয়েছিলাম সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু হাফ 1/4 আলফা স্কোয়ার টি স্কোয়ার। এখানে আমি করেছিলাম x ইজ ইকুয়াল টু 1/4 আলফা স্কোয়ার টি স্কোয়ার, আর x এর জায়গায় আমি যদি s লিখি তাহলে ফার্স্ট s মিটার ট্রাভেল করতে পার্টিকেলের যে সময় লেগেছে, তাহলে এখান থেকে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেতে পারি 4s বাই আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে টি এর যে ভ্যালু বেরোবে সেটা হচ্ছে 2 বাই আলফা ইন্টু রুট আন্ডার এস বেরোবে, 2 বাই আলফা রুট আন্ডার এস বেরোবে। তাহলে তুমি এটা এখানে চুপচাপ 0 টু টি করে দাও, 0 টু টি করে দাও। কিন্তু টাইমের কথাটা আমাকে এখানে বলেছে যে প্রথম s মিটার পাথ ট্রাভেল করতে আমার যে সময় লেগেছে, টি এর জায়গায় শুধু 2 বাই আলফা রুট আন্ডার এস বসবে, টি এর জায়গায় শুধু আমার 2 বাই আলফা রুট আন্ডার এস বসবে, বাদ বাকি আর কিছু না, হুবাহু সেম হবে। এবারে ভি এর ভ্যালুটা কত আছে দেখো তো, ভি এর ভ্যালু এখানে আমার বেরিয়েছে হাফ অফ আলফা স্কোয়ার টি, হাফ অফ আলফা স্কোয়ার টি। তাহলে টি এর জায়গায় এখানে লিখবো ভি মিন ইজ ইকুয়াল টু হাফ অফ আলফা স্কোয়ার টি এটা ইন্টু ডিটি বাই ইন্টিগ্রেশন অফ এটা ইন্টু ডিটি। এটাও 0 থেকে টি করব, এটা আমি 0 থেকে টি করব, এটাও আমি 0 থেকে টি করব। কত আসছে বলো তো, হাফ আলফা স্কোয়ার কনস্ট্যান্ট তাই বাইরে বেরোবে, এটা আসবে তোমার হাফ আলফা স্কোয়ার, টি ডিটির ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই 2 আসবে ডিভাইডেড বাই ডিটি এর ইন্টিগ্রেশন আমার টি আসবে। ঠিক আছে, এবার তুমি দেখো একটা টি কেটে যাবে, দিয়ে এটা আসবে হাফ অফ আলফা স্কোয়ার ইন্টু
t/2। জায়গা নেই বলে এটাকে এখানে লিখছি, বা ছাড়ো, এটা আসছে 1/4 আলফা স্কোয়ার। এবার টি এর জায়গায় 2/α রুট আন্ডার এস বসাবো, টি এর জায়গায় 2/α ইন্টু রুট আন্ডার এস বসাবো। কাটলে কি আসবে বলো তো? এটা আসছে হাফ, আলফা আলফা কাটবে, দিয়ে রুট আন্ডার এস আসবে। তাহলে হাফ আলফা রুট আন্ডার এস, তাহলে এটা আসছে আমার হাফ আলফা রুট আন্ডার এস, এটা অ্যান্সার। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার হচ্ছে এটা। আবার বলছি, ফিজিক্সে কিছু নেই, যা আছে বেসিক ম্যাথসে আছে, বেসিক ম্যাথস ভালো করে করতে হবে, ঠিক আছে? আজকের লাস্ট অঙ্ক। দেখলে আজকেও কিন্তু গ্রাফ করানো হলো না, আজকেও গ্রাফ করানো হলো না, নেক্সট দিনই না হয় গ্রাফ করবো, বাদ দাও। এই অঙ্কটা আজকের লাস্ট অঙ্ক। এই অঙ্কটা আমার করাতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে তোমাদেরকে বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিই। দেখো বলছে বার্ড ফ্লাইস ফর 4 সেকেন্ড ফ্রম t equals to 0 with velocity of mod of t-2 meter per second in a straight line where t is time in second. It covers a distance of, আমাকে 4 সেকেন্ড ধরে ফ্লাই করেছে এটা বলেছে। t is equal to 0 সেকেন্ডে ভেলোসিটিটা, ফ্রম t is equal to 0 সেকেন্ড, আর কোনো একটা মুহূর্ত t তে ভেলোসিটিটা কত ছিল? ভেলোসিটি v is equal to, এটা তো স্পিডের ভ্যালু, মড অফ t-2 মিটার পার সেকেন্ড ছিল। ভেলোসিটি দেওয়া আছে, তোমাকে ডিস্টেন্স জানতে চেয়েছে। দেখো যদি ডিস্টেন্স বের করতে বলে তাহলে আমি জানি ইন্টিগ্রেশন অফ ভি ডিটি হয়। যদি এসটা ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ, এটা ইন্টিগ্রেশন অফ ভেলোসিটি ইন্টু ডিটি, বা এটাকে লিখতে পারো ইন্টিগ্রেশন অফ ভি ভেক্টর ইন্টু ডিটি। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ভ্যালু, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালু। কিন্তু যদি আমাকে ডিস্টেন্স বের করতে বলে তাহলে এটা হয় ইন্টিগ্রেশন অফ স্পিড ইন্টু ডিটি, এটা হয় ইন্টিগ্রেশন অফ মড অফ ভি ভেক্টর ইন্টু ডিটি, ঠিক আছে? এটা হয় ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, এটা হয় ডিস্টেন্স ইজ ইকুয়াল, খেয়াল রাখবে। এবারে এইখানে লক্ষ্য করে দেখো, স্পিড আমাকে বলেছে মড অফ t-2, যখন t এর ভ্যালু 0 থেকে যখন t এর ভ্যালু 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে ছিল তখন স্পিড আমার, তখন স্পিড ইজ ইকুয়াল টু t-2 ছিল, কারণ স্পিড তো সবসময় পজিটিভ হয় না। আমি এখানে করেছি দেখো, for a moving particle speed can never be negative or zero, it always positive. স্পিড আমার সবসময় পজিটিভ হবে, it always positive। কিন্তু এটাই যখন আমি করছি, যখন স্পিডের ভ্যালু
টাইমটা যখন 2 সেকেন্ড আর 4 সেকেন্ডের মাঝে যখন থাকবে তখন আমার স্পিড ইজ ইকুয়াল টু t-2 তখন হবে না, তখন 2 - t হবে। কেন? কারণ t এর ভ্যালু, এক সেকেন্ড ছোট্ট ভুল করেছি, 2 - t হবে, কারণ স্পিড তো পজিটিভ হয় না সবসময়। কারণ তুমি লক্ষ্য করে দেখো t এর ভ্যালু যদি 2 এর থেকে ছোট হয় তখন তো আমার t-2 নেগেটিভ হয়ে যাবে। তখন স্পিড আমার t-2 হবে। কারণ t এর ভ্যালু যখন 2 এর থেকে বড় তখনই এই স্পিডটা পজিটিভ হচ্ছে। কি বলছি বুঝতে পারছো? এবারে এইখানে অনেক বুদ্ধিমান থাকবে যারা কি করবে, যে আমাকে ডিস্টেন্স বলেছে, দিয়ে কি করবে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু মড অফ t-2, দাঁড়াও, v/dt করবে, দিয়ে ইন্টিগ্রেশন অফ t-2 ইন্টু dt করবে, দিয়ে এখানে লোয়ার লিমিট বসাবে 0, আপার লিমিট বসাবে 4, দিয়ে তুমি এটা করে দেখবে অ্যান্সারটা 0 আসবে, কিন্তু তোমার অ্যান্সার ভুল হয়ে যাবে। কেন? কারণ 0 থেকে 2 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে স্পিডটা t-2 নয়, স্পিডটা 2 - t। 0 থেকে 2 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যাল, যেহেতু স্পিড আমার সবসময় পজিটিভ হবে, স্পিড কোনোদিনও নেগেটিভ হতে পারে না, তাই জন্য এই টাইম ইন্টারভ্যালে স্পিডকে পজিটিভ রাখার জন্য স্পিডটা আমি 2 - t করব। আর যখন t এর ভ্যালু 2 থেকে 4 এর মধ্যে হবে তখন স্পিডটাকে পজিটিভ রাখার জন্য আমি t-2 করব। তুমি এখানে লক্ষ্য করে দেখো যে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে আমার স্পিড ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না? তাই জন্য যখন আমি ডিস্টেন্স বের করব, তখন এটা ইন্টিগ্রেশন অফ v1 dt করব প্লাস ইন্টিগ্রেশন অফ v2 dt করব। v1 dt এর জায়গায় আমি এখানে 2 - t ইন্টু dt করব, আর v2 এর জায়গায় t-2 ইন্টু dt করব। কারণ ভেলোসিটির ভ্যালু বা স্পিডের ভ্যালু 2 - t হবে কখন, না যখন টাইমটা 0 থেকে 2 এর মাঝে হবে। তাহলে যখন টাইমটা 0 থেকে 2 এর মাঝে হবে তখন স্পিডটা আমি 2 - t করব, আর স্পিডটা t-2 হবে যখন টাইমটা 2 থেকে 4 এর মধ্যে হবে। দিয়ে আমার অ্যান্সারটা এখানে যেটা হবে সেটা আমার অ্যান্সার। কারণ 0 থেকে 4 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে স্পিডটা t-2 নয়, তুমি যখন এটা করছো না, তুমি যখন এটা করছো তখন এইটা আর ডিস্টেন্স থাকছে না, তখন এটা আমার ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু ডিটি হয়, v/dt হয়। তুমি ডাইরেক্ট ভ্যালুটা, তুমি ডাইরেক্ট t-2 নিয়ে নিয়েছো, এখানে তুমি মডটা নাওনি, কারণ 0 থেকে 2 সেকেন্ড এই টাইমের মধ্যে স্পিডটা আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই জন্য প্রপার যদি অঙ্কটা করতে হয় তাহলে আমাকে এই ফর্মুলাতে অঙ্কটা করতে হবে। কারণ 0 থেকে 2 এই টাইম ইন্টারভ্যালে স্পিডটা 2 - t, আর 2 থেকে 4 এই টাইম ইন্টারভ্যালে স্পিডটা আমার t-2। যদি আমাকে ভেলোসিটি বলা হতো তখন আমি সাইনটা কনসিডার করতাম, আর তখন ডিসপ্লেসমেন্ট আমার 0 আসতো। তুমি এটা করে দেখবে, বুঝতে পেরেছো? এই অঙ্কটা গ্রাফ দিয়েও করানো যায়, কিন্তু আজকে আর করাচ্ছি না। নেক্সট ভিডিওতে ডিসকাশন হবে এটার উপরে ডিসকাশন হবে, কিন্তু তার আগে এই যে জিনিসটা বললাম সেটা কি ভালো করে আগে বুঝে আসো, তারপরে নেক্সট ভিডিওতে ভেলোসিটির গ্রাফ করব, সেখান থেকে অ্যাক্সিলারেশনের কনসেপ্টগুলো বুঝবো। ঠিক আছে, চলো আজকে আর ভিডিও বড় করব না, ভিডিওটা এখানে এন্ড করলাম। বাই।